ওকে, তাহলে আজকে আমাদের এমআরসিপি পার্ট 2 কার্ডিওলজি পাস্ট টেস্ট কোশ্চেন ব্যাংকটা সলভ করা শুরু করব। সো এখানে কার্ডিওলজি কোশ্চেনটা সলভ করার আগে যেটা এসেনশিয়াল সেটা হচ্ছে ইসিজি রিলেটেড যে পয়েন্টটা। হ্যাঁ, তো ইসিজি নিয়ে আমাদের একটু আসলে সবারই একটু কম বেশ ভয় থাকে। তো আমি যেটা বলি সেটা হচ্ছে কি, আমরা যখন থিওরি পড়বো, থিওরি মানে পার্ট 1-এর সময় আমরা যেখান থেকে থিওরিটা পড়ছিলাম সেই থিওরিটা পড়ার সময় যখন যে ডিজিজের থিওরি পড়বো সেই ডিজিজের ইসিজিটা মেনলি গুগল থেকে সার্চ দিয়ে দেখে নিব আর কি। হ্যাঁ, লাইফ ইন দা ফার্স্ট এন্ড ইসিজি, ইসিজিতে সার্চ দিলে আমরা কিন্তু গুগল থেকে ওই ইসিজির ফাইন্ডিংসটা পেয়ে যাব। স্পেশালি সব মিলে ধরেন অ্যারাউন্ড 25টার মতো ইসিজি আপনাকে একটু মানে একদম মুখস্থর মতো করে ফেলতে হবে অ্যাকচুয়ালি যে ফাইন্ডিংস গুলো থাকে আর কি। আর বাকি কিছু ইসিজি থাকবে স্পেশালি অ্যারিথমিয়া রিলেটেড বা এমআই রিলেটেড, এগুলো যেন আমরা ওই ব্লাড সাপ্লাই রিলেটেড এরিয়া দেখে কোরিলেশন করতে পারি তাহলেই হবে আর কি। কারণ কিছু ইসিজি আছে স্পেসিফিক, লাইক হচ্ছে হাইপার ক্যালিমিয়া, হাইপোক্যালিমিয়া, ব্রুগারা সিনড্রোম, এইচওসিএম, তারপর ডিগোক্সিন টক্সিসিটি, তারপর পেরিকার্ডিটিস, তারপরে হচ্ছে আপনার ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোম। তো যেগুলোর ইসিজি আমরা একদম কনস্ট্যান্ট, ওইগুলো তো আসলে একটু মানে মুখস্থের মতোই রাখতে হবে, যেন ইসিজি এর ফাইন্ডিংস এর সাথে দেখলে আমরা মিলাইতে পারি আর কি। তাহলে মোটামুটি ইসিজি সম্পর্কে মানে খুব একটা ঝামেলা হবে না। আর অনেকে যেটা আমরা করি সেটা হচ্ছে মানে গ্রসলি কোনো একটা বই গিয়ে মুখস্থ করার চেষ্টা করি। হ্যাঁ, তো আমার মতে একটা ইসিজি সবাই আমরা প্রাইমারি যে নলেজটা ইসিজির সবারই আছে। তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মানে স্পেসিফিক ডিজিজ রিলেটেড যে ইসিজি গুলো আছে এই ইসিজির ফাইন্ডিংস গুলো অ্যাকচুয়ালি মুখস্থ করতে হবে। আর মুখস্থ না করলে ফাইন্ডিংস গুলো অ্যাকচুয়ালি আপনি কখনোই ইসিজির সাথে কোরিলেশন করতে পারবেন না। হ্যাঁ, আর এরিথমিয়া টেরিথমিয়া কিছু থাকবে, এই জিনিসগুলো হচ্ছে আসলে ইসিজি এবং কোশ্চেনের ডেসক্রিপশনের সাথে মিলাইলেই অনেক সময় আনসার গুলো মিলে যায় আর কি। হ্যাঁ, তো এই জন্য 20টার মতো ইসিজি বা 20 থেকে 25টা ইসিজি যেটা একদম ডিজিজ স্পেসিফিক, ওইগুলো আমাদের একটু লাইফ ইন দা ফার্স্ট এড ইসিজি থেকে গুগলে সার্চ দিয়ে আমরা একটু পড়ে ফেলবো, তাহলে আমাদের ইসিজি রিলেটেড আর ঝামেলা থাকবে না। তো স্পেশালি কোনো বই একদম যে একটা বড় একটা বই, যেমন 150 ইসিজি বই আছে, এমটোর ইসিজি আছে, তারপর আব্দুল্লাহ স্যার ইসিজি বই আছে, অনেকে ওইগুলো পড়তে যায়। আসলে এত কিছু পড়ে আপনি পরীক্ষাতে অ্যাপ্লাই করতে পারবেন না। হ্যাঁ, পরীক্ষাতে অ্যাপ্লাই করতে হলে আপনার 20-25টা এসএসজি একদম যেগুলো আমরা ডিজিজ ওরিয়েন্টেড করে ওইগুলো পড়ে ফেললে ইনশাল্লাহ পরীক্ষাতে যা 2টা বা 3টা বা 4টা এসএসজি আসে সেটা আমরা ইনশাল্লাহ পারবো আর কি। আচ্ছা, সো ফার্স্ট যে কোশ্চেনটা আছে আমাদের, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? So 17 years old man who has had limited interaction with the medical service attends the ED because of he feels tired, lethargic, and short of breath. So you understand that his mother they removed him from the hospital soon after the birth, and he didn't receive the full pediatric pre-discharge examination. You understand too that he has had no formal medical care and has spent the past of few years traveling around the UK and Ireland. On examination, he looks thin and tired, and his right arm blood pressure হচ্ছে 145/92, and there is the late systolic murmur which appears loudest over the thoracic spine. খুব ইম্পর্টেন্ট কথা এটা। হ্যাঁ, যে এটা একটা মানে সিস্টোলিক একটা মারমার যেটা হচ্ছে আমাদের thoracic স্পাইনের দিকে আমরা শুনতে পারতেছি। So he has bilateral basal crackles causing the heart failure and mild pitting ankle edema. So plain radiograph appears to show the evidence of notching of the posterior rib, অর্থাৎ থ্রি শেপ করে নচিংটা এখানে আসে আর কি। হ্যাঁ, কেউ বলতে পারবেন এটা ডায়াগনোসিসটা অ্যাকচুয়ালি কি বলা যায়? একটা মিড থোরাসিকের দিকে একটা সিস্টোলিক মারমার আর রিপ নচিং আছে অ্যাজ লাইক ট্রি লাইক সিমটমের মতো, ট্রির মতো আর কি। আর কোয়ার্কটেশন স্যার ওটা। এক্স্যাক্টলি, এক্সেলেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা। হ্যাঁ, সো আমরা যেটা জানি কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা তো একটু মিড থোরাসিকের দিকে থাকে, তাহলে স্পেশালি সেখানটা যেহেতু ন্যারোইং আছে তাহলে একটা সিস্টোলিক মারমার আমরা শুনতে পারবো। হ্যাঁ, অনেক সময় এই মিড থোরাসিক স্পাইন না বলে ইনফ্রাস্কেপুলার রিজন, হ্যাঁ এই কথাটা অনেক সময় বলতে পারে। ঠিক আছে, ইনফ্রাস্কেপুলার রিজনে একটা সিস্টোলিক মারমার শুনতে পাচ্ছি, এটা একটা পয়েন্ট বলবে। আরটা হচ্ছে এই টার্নার সিন্ড্রোমের পেশেন্টের ক্ষেত্রে, অ্যাকচুয়ালি এটা তো টার্নার সিন্ড্রোমের পেশেন্ট। হ্যাঁ, পেশেন্টের টায়ার্ড, লেথার্জিক, শর্টনেস অফ ব্রেথ আছে ডিউ টু হার্ট ফেলোর, আর কোয়ার্কটেশন অফ অ্যাওর্টাটা সাধারণত টার্নার সিন্ড্রোমে বেশি অ্যাসোসিয়েটেড থাকে আর কি।
তো দেখা যায় এই কোয়ার্কটেশন অফ অ্যাওর্টার সাথে আপনার বাইকাসপিড অ্যাওর্টিক বাল্ব থাকে। তার মানে হচ্ছে আমরা এওরটিক স্টেনোসিসের একটা মারমার পাবো আর কি, এওরটিক এরিয়া প্লাস হচ্ছে মারমারটা রেডিয়েট করবে আমাদের নেকের দিকে। হ্যাঁ, সিস্টোলিক একটা মারমার এওরটিক এরিয়াতে পাবো, প্লাস হচ্ছে আমাদের নেকের দিকে রেডিয়েট করবে। হ্যাঁ, তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? সো এটা হচ্ছে আমাদের কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা। আচ্ছা, কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গুগল থেকে একটা মানে এক্স রে অফ কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা লিখে সার্চ দিবেন নি, দেখবেন যে থ্রির মতন একটা পোস্টেরিয়র রিব গুলাতে একটা নচিং থাকবে আর কি। হ্যাঁ, থ্রি সাইনের মতো। এটা একটু দেখে নিতে পারবেন। আচ্ছা, পরের কোশ্চেনটা আমাদের সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট দ্য অপটিমাল ম্যানেজমেন্ট ইন দিস কেস? অপটিমাল ম্যানেজমেন্ট ইন দিস কেস কি করতে পারি আমরা? A 50-year-old man with a history of hypertension presented to the ED with the central chest pain, which came on while he was playing the squash and lasted approximately 13 minutes. তাহলে খেলাধুলার সময় তার হচ্ছে চেস্ট পেইন শুরু হয়েছে, সো এটা অ্যানজাইনা পেইন আমরা ধরতে পারি আর কি। So he had no previous episode 3 months earlier while using the cross trainer at the gym. So he didn't seek the medical advice and his current medication atenolol সে পাচ্ছে। আচ্ছা, হি অ্যাডমিটেড টু ম্যানেজ দ্য সাবকিউটেনিয়াস ফন্ডাপাইরেনাস অ্যাসপিরিন এবং টিকাগ্রালও তাকে দেওয়া হয়েছে। হিজ ব্লাড প্রেশার 90/70, পালস হচ্ছে 65 বিট পার মিনিট এবং রেগুলার, ক্রিয়েটিন হচ্ছে 132, and there is no further chest pain and T-wave inversion appears to be particularly resolved. After 12 hours troponin it also raised. হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন এই পেশেন্টের যেটা ছিল আর কি সেটা হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি আর কি ইসিজিটা, 1 নম্বর ইসিজি দেখেন টি ওয়েভটা ইনভার্টেড আছে। হ্যাঁ, 1 নম্বর লিডে। তারপর হচ্ছে আমরা যদি অন্যগুলো দেখি, দেখেন এখানে এই লিডে এবিএল লিডও ইনভার্সন আছে, চেস্ট লিড গুলোতে টি ওয়েভ ইনভার্সন আছে। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে নন এসটি এলিভেটেড একটা এমআই এর পেশেন্ট। তো নন এসটি এলিভেটেড এমআই এর পেশেন্টকে তারা নন এসটি এলিভেটেড এমআই হিসাবে ট্রিটমেন্ট শুরু করছে। সেটা হচ্ছে ফন্ডাপাইরিনাস দিছে, অ্যাসপিরিন দিছে, টিকাগ্রেলর দিছে, বাট স্টিল নাও তার পেইনটা সাবসাইড হয়েছে। হ্যাঁ, টি ওয়েভ ইনভার্সন অ্যাপিয়ার টু পার্টিকুলারলি রিজলভ হয়েছে। হ্যাঁ, মানে ইসিজি ফাইন্ডিংসটা কিন্তু কিন্তু তার ট্রোপোনিন লেভেল এখনো কিন্তু আপনার বেশি আছে, 3.5 আছে। তার মানে আমি যে এই মেজারমেন্ট গুলো নিলাম, এই মেজারমেন্ট গুলোতে আমার এই পেশেন্টটা স্টেবল এখনো হয় নাই। তাহলে ফার্দার আমি কি স্টেপ নিতে পারি, লাইক হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট অপটিমাল ম্যানেজমেন্ট ইন দিস কেস? ইন পেশেন্ট লিমিটেড এক্সারসাইজ টেস্ট করব, প্ল্যান রুটিন এনজিওগ্রাফি উইদিন দ্য 3 মান্থ, প্ল্যান ফর ইন পেশেন্ট এনজিওগ্রাফি, treat with the streptokinase, so treat with the tissue plasminogen activator. ইনপেশেন্ট এনজিওগ্রাফি। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে আমাদের করতে হবে। হ্যাঁ, সো আপনারা এটা পাস মেডিসিনে কিন্তু গাইডলাইন গুলো খুব সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, কোন একটা নন স্টিলেটেড এমআই পেশেন্টকে আমি যদি ইনিশিয়াল ট্রিটমেন্ট মানে অ্যান্টিপ্লাটলেট এবং হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিন দেওয়ার পরেও যদি পেশেন্টের স্পেশালি চেস্ট পেইন থাকে, পেশেন্টের ট্রোপোনিন রেস থাকে, ইসিজি যদি চেঞ্জড না হয়, রিজলভ না হয়, এই ফিচারগুলোর কোনো একটা যদি থাকে, তার পরবর্তী স্টেপটা হচ্ছে আমাকে পিসিআই যেতে হবে তথা ইন পেশেন্ট এনজিওগ্রাফি করতে হবে। ওকে, আচ্ছা, আরেকটা কথা বলি, কখনোই কোনো কোশ্চেনের শুরুতেই আপনারা ইসিজি রিড করবেন না। হ্যাঁ, মানে চেষ্টা করবেন টোটাল থিওরিটা মানে যত ডেসক্রিপশন দেওয়া আছে টোটালটাই হচ্ছে পড়ার জন্য, পড়ার পরে পড়ার সাথে ইসিজিটা কোরিলেট করবেন। হ্যাঁ, যদি প্রথমে আপনি ইসিজি নিয়ে মানে শুরু করেন যে কি আছে ফাইন্ডিংস আমি একটু দেখে ফেলি, বের করে ফেলি, তখন কিন্তু অ্যাকচুয়ালি আপনি সাগরের মধ্যে ঘোরাঘুরি করবেন, কোনো ফাইন্ডিংস আসলে খুঁজে পাবেন না। হ্যাঁ, তো ওরা যেহেতু এখানে টি ওয়েভ ইনভার্সন কথাটা বলে দিচ্ছে, তাহলে আমার টি ওয়েভটা খুঁজে বের করাটা ইজি হয়ে গেছে, এরকম আর কি। এবং পার্টিকুলার ওরা ট্রিটমেন্টে এটা রিজলভ হয়েছে আর কি। তো এটাই ইসিজি রিড অলওয়েজ, মানে অল ইনফরমেশন গুলো পড়ার পরে রিড করবেন আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের ইনপেশেন্ট, পরবর্তীতে এনজিওগ্রাফি করতে হবে। Which of the following is the most appropriate next investigation? Hey, most appropriate next investigation. So you review a 54-year-old woman in the cardiology clinic who is tired and lethargic. So he has undergone the multiple dental extraction during the past few months. There is a past medical history of Sydenham, Korea, and nothing else of note.
তাহলে দাঁত তোলাতুলির একটা হিস্ট্রি আছে, তার সাথে কোরিয়া, হ্যাঁ, সিডেনহাম কোরিয়া আছে। সো এটার একটা ডিডি তো আমরা মাথায় রাখতে পারি, কি বলবো? এটা হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। সো অন এক্সামিনেশন ইউ নোটিস দ্য সাবাঙ্গাল স্প্লিন্টার হেমোরেজ, খুব ইম্পর্টেন্ট একটা ক্লু। তারপরে ইজেকশন সিস্টেলিক মারমার, তার মানে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস থেকে এওরটিক রুট অ্যাবসেস হয়, সেই জন্য হচ্ছে এওরটিক স্টেনোসিস থাকে, ইজেকশন সিস্টেলিক একটা মারমার পাওয়া যায়। A transthoracic echocardiogram is performed, results which do not confirm the presence of vegetation নাই। Which of the following is the most appropriate next investigation? So, transesophageal echocardiogram, labeled white cell scan, at least 3 set of blood culture from the different sites, ESR, plasma viscosity. Yep, At least 3 sets of blood cultures from different sites. right. So, আমাদের যে মেজর ক্রাইটেরিয়া আছে তার মধ্যে একটা ক্রাইটেরিয়া হচ্ছে আপনার 3 সেটস অফ ব্লাড কালচার নিতে হবে, এবং এক জায়গা থেকে না, 3টা ডিফারেন্ট সাইট থেকে হচ্ছে ব্লাড স্যাম্পলটা আমাদের কালেক্ট করতে হবে। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের হুইচ অফ দ্য ফলোইং শুড পারফর্ম পার্ট অফ দিস পেশেন্টস ম্যানেজমেন্ট, হ্যাঁ, পার্ট অফ দিস পেশেন্ট ম্যানেজমেন্ট। আচ্ছা, 74-year-old hypertensive man referred to the GP to cardiology department with a diastolic murmur that were picked up incidentally during one of his regular review, হ্যাঁ, তার একটা মারমার আছে, সেটা হচ্ছে ডায়াস্টোলিক মারমার, হ্যাঁ। সো ডায়াস্টোলিক মারমার গুলো আমরা যে যে কন্ডিশনে পাবো, মাইট্রাল বাল্বে কোনো একটা ঝামেলা হলে ডায়াস্টোলিক মারমার পেতে পারি। এছাড়া হচ্ছে আমরা এওরটিক রিগার্জিটেশনও কিন্তু ডায়াস্টোলিক আমরা মারমার পেতে পারি, যেমন মাইট্রাল স্টেনোসিসও ডায়াস্টোলিক মারমার পাওয়া যায়। তারপরে মাইট্রাল বা প্রলাপস যদি হয়, সেই ক্ষেত্রে আমরা একটা ডায়াস্টোলিক মারমার পেয়ে থাকি আর কি। সো হি ডিনাইস এনি সিমটমস, অ্যানজাইনা, শর্টনেস অফ ব্রেথ, পালপিটেশন, তাহলে কোনো সিমটম নাই, তার একটা মারমার আছে, হ্যাঁ। সো হি ইজ এ, কারণ সিমটম গুলো ইম্পর্টেন্ট এই জন্য আমাদের কিন্তু ম্যাক্সিমাম মারমারের ট্রিটমেন্ট গুলো বা ম্যাক্সিমাম হার্টের যে ভালভুলার ডিজিজ গুলো আছে সেগুলোর ট্রিটমেন্টটা ডিপেন্ড করে সিমটম আছে কি নাই। অ্যাসিমটোমেটিক হলে সাধারণত আমরা ফলো আপে রাখি, আর সিমটোমেটিক হলে আমরা সাধারণত ট্রিটমেন্টে যাই। এই জন্য এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। সে ডিনাই করতেছে তার কোনো অ্যানজাইনা ট্যানজাইনা বা ব্রেথলেসনেস, পালপিটেশন কোনো কিছু নাই। So he is on bendamustine Remipil for hypertension, but no other medication. There is no past medical history of note. Examination, he is comfortable at rest and blood pressure 149/65, 85 regular. And having the precordium on the palpitation, there is the diastolic murmur at the left sternal edge. তাহলে দেখেন, যেহেতু একটা ডায়াস্টোলিক মারমার লেফট স্টার্নাল এজে আছে, তাহলে এইটা ডিডি আমরা কি বলতে পারি? কে বলতে পারবেন? Aortic regurgitation. এটা হচ্ছে এওরটিক রিগার্জিটেশন, হ্যাঁ। সো আমরাও যেটা বলছি যে ডায়াস্টোলিক মারমার যেমন আমরা মাইট্রাল স্টেনোসিসে পাই, এবং মাইট্রাল স্টেনোসিসে ডায়াস্টোলিক মারমারটা কিন্তু একদম অ্যাপেক্স যেখানে সেখানে পাওয়া যায়, তাই না? লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, যে জায়গাতে আমাদের অ্যাপেক্সটা থাকে। আর মাইট্রাল বা প্রলাপসের ক্ষেত্রে আমরা ডায়াস্টোলিক মারমারই পাই, তবে মারমারটা আমরা হচ্ছে লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসও পাই, তার সাথে মারমারটা রেডিয়েট করে হচ্ছে আমাদের লেফট এক্সিলার দিকে, হ্যাঁ, মারমার ইয়ার ক্ষেত্রে আর কি, প্রলাপসের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এটা বুঝে গেলাম, যেহেতু লেফট স্টার্নাল এজ কথাটা বলছে, তার মানে এটা হচ্ছে আমাদের এওরটিক রিগার্জিটেশনের একটা মারমার, which is present on the half of the diastole and easily shows the sinus rhythm and the left ventricular hypertrophy. যেহেতু হাইপারটেনশন আছে, তো কিছুটা তার মানে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি তার চলে আসছে। ইকোকার্ডিওগ্রাম শো দ্য ডাইমেনশনালি নর্মাল left ventricular with the good function, হ্যাঁ। There is moderate aortic regurgitation, no other significant valve pathology. Which one of the following sudden promo should form part of this patient's management? আমরা এখন কি ম্যানেজমেন্ট দিতে পারি? করোনারি অ্যাঞ্জিওগ্রাফি, অ্যানুয়াল ইকোকার্ডিওগ্রাফিক ফলো আপ, তারপরে বিটা ব্লকার, অ্যান্টিবায়োটিক প্রফিলাক্সিস, আউটপেশেন্ট 24 আওয়ার ইসিজি। ইয়েস, অ্যানুয়াল ইকো। এক্স্যাক্টলি, অ্যানুয়াল ইকো করবো, কারণ পেশেন্টের অ্যাওরটিক রিগার্জিটেশন আছে, তো সাথে হচ্ছে ওরা যেটা বলে এওরটিক রিগার্জিটেশন আছে এটা বলে দিল, কিন্তু কোনো সিমটম নাই, তাই না? তার কোনো সিমটম নাই, কোনো হার্ট ফেলিওরের কোনো ফিচার টিচার নাই, তার মানে অ্যাসিমটোমেটিক এওরটিক রিগার্জিটেশন একটা পেশেন্ট। সো আমরা তাকে অ্যানুয়ালি ইকোকার্ডিওগ্রাফি করব, অথবা যদি সিমটম অ্যাপিয়ার করে তখন আমরা ট্রিটমেন্টের মধ্যে যাব। তাহলে আমরা অ্যানুয়াল ইকোকার্ডিওগ্রাম। The patient is asymptomatic moderate aortic regurgitation with no sign of left ventricular failure, মানে কোনো কিছুই নাই। সো এই জন্য মেনলি আমরা রিভিউ রাখবো, ফলো আপে রাখবো।
Okay. Which of the following is the treatment of choice? Okay, so 19 years old একটা পেশেন্ট ইডিতে আসছে কমপ্লেন অফ পালপিটেশন, হ্যাঁ, পালপিটেশন and have started suddenly and have lasted for 20 minutes and she is now starting the complaints of some chest discomfort সাথে হচ্ছে ডিজিনেস। তাহলে তার মেইন ইস্যুটা হচ্ছে পালপিটেশন, এখন ডিসকমফোর্ট এন্ড ডিজিনেস। অন হিসেবে পালস হচ্ছে বেশি 180 and blood pressure 95/60, ইনিশিয়াল ইকো ECG confirm the diagnosis supraventricular tachycardia. This is terminated using 6 milligram adenosine intravenously. Okay, তাহলে এসবিটি ডায়াগনোস করছিল, তাকে অ্যাডেনোসিন দিছে, এখন ভালো হয়ে গেছে। আচ্ছা, সো এখন হচ্ছে ইসিজি আমরা এখন রিড করব না, অপশনের সাথে রিড করব। হুইচ অফ দ্য ফলোইং দ্য মোস্ট ফলোইং ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস? এমিডরন, রেফারাল ফর দ্য রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, ফ্লিকেনাইট, বিসোপ্রোল, মেলেক্সিটিন। তাহলে মোটামুটি দেখেন এখানে যে ট্রিটমেন্ট গুলো দিছে তার মধ্যে ম্যাক্সিমাম গুলো হচ্ছে ডাব্লিউপিডাব্লিউ ওরিয়েন্টেড ট্রিটমেন্ট দিছে আর কি, হ্যাঁ, ডাব্লিউপিডাব্লিউ। তাহলে আমি একটু ইসিজিটা দেখি ডাব্লিউপিডাব্লিউ রিলেটেড ডেল্টা ওয়েভ আছে কিনা, হ্যাঁ, ডেল্টা ওয়েভ আছে কিনা। দেখেন 1 নাম্বার যদি লিডটা চিন্তা করি, এখানে একটু স্লারিং আছে, হ্যাঁ, এখানে এই যে জায়গাটা, এখানে দেখেন এই জায়গাতে একটু স্লারিং হয়েছে, হ্যাঁ, এখানেও দেখেন এটা তো একটু স্লারিং আছে, হ্যাঁ, এটা তো একটু স্লারিং আছে, এবং পি ওয়েভটা পি আর ইন্টারভালটা খুবই ন্যারো। ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোমের পেশেন্ট। ওকে, তাহলে ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোমের পেশেন্টের যে ট্রিটমেন্ট আমরা দিব, সেই ডেফিনিটিভ ট্রিটমেন্ট যদি আমরা চিন্তা করি, ট্রিটমেন্ট অফ চয়েস, তাহলে কি দিয়ে করা হয়? Radio frequency. এক্স্যাক্টলি, সো এটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করতে হবে, কারণ অ্যাক্সেসরি যে পাথওয়ে গুলো আছে, সেই অ্যাক্সেসরি পাথওয়ে গুলোকে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে অ্যাবলেশন করে দিলে বন্ধ হয়ে যাবে আর কি। ফলে এট্রিয়াম থেকে, রাইট এট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলের দিকে হচ্ছে আমাদের ইম্পালস গুলো যাইতে পারবে না, ফলে অ্যাবনর্মাল যে পালপিটেশন সেগুলো হবে না আর কি, হ্যাঁ। আচ্ছা, ডাব্লিউপিডাব্লিউ এর ক্ষেত্রে ট্রিটমেন্টটা একটা তো আমরা ডেফিনেটিভ ট্রিটমেন্ট হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। অনেক সময় রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন না দিয়ে ওরা ড্রাগ রিলেটেড ট্রিটমেন্ট জানতে চায়, হ্যাঁ। তো ড্রাগের মধ্যে অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ হিসাবে ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোমে আমরা একটা ড্রাগ দিয়ে থাকি, সেই ড্রাগটা কোনটা দিই মনে আছে? ফ্লিকেনাইট। ভেরি গুড, হ্যাঁ, ফ্লিকেনাইট কিন্তু দেওয়া হয় ডাব্লিউপিডাব্লিউ তে। সেখানে কিন্তু অ্যামিডরনটা এজ নট ফার্স্ট লাইন চয়েস অফ ইন কেস অফ ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, হ্যাঁ। সো দুইটা কন্ডিশন খেয়াল রাখবেন, একটা হচ্ছে অ্যালকোহল খাওয়ার পরে কোনো পেশেন্টের যদি প্যারক্সিসোমাল এট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করে বা অ্যারিথমিয়া ডেভেলপ করে, তাহলে সেই পেশেন্টকে আমাদের মানে অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ হিসাবে ফ্লিকেনাইট দিব। আর ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোমের ক্ষেত্রে যদি ফার্মাকোলজিক্যাল ড্রাগ ওরা জানতে চায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ফ্লিকেনাইট দিব। মানে দুইটা ফ্লাইং কন্ডিশন, অ্যালকোহল খেলে ফ্লাইং ফ্লাইং থাকে, মোড়ে থাকে, আবার ডাব্লিউপিডাব্লিউ হয় কি এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে ইম্পালসটা ফ্লাই করে অ্যাক্সেসরি পাথওয়েতে চলে থাকে। এই দুইটা ফ্লাইং কন্ডিশনে আমরা ফ্লিকেনাইট দিব, আর আর বাকি কোনো কন্ডিশনে সাধারণত এমআরসিপি পরীক্ষার জন্য আর কি ফ্লিকেনাইট ইউজ করে না। ওকে, which of the following is the best describe the lesion that has occurred, that has occurred? Okay, so patient 50 years old man presented the ED with a central crushing chest pain, which was subsequently confirmed as a MI. And he developed atrial fibrillation 2 days post MI, okay, and was digitalized. Although he was not fully anticoagulated at this point, 6 days post MI, he bounced into the bed and he walked in the wall while walking to the toilet and appeared blind. So although he denied this, তাহলে দেখেন এখানে একটু খুব ভালো একটা ক্লু বলছে। পেশেন্ট অ্যাকচুয়ালি ব্লাইন্ড, সে কিছু দেখে না, কিন্তু সে বলতেছে না আমি দেখি, হ্যাঁ, পেশেন্ট বলতেছে যে দেখি। ওকে, সো অ্যাটেম্পটিং টু ডেসক্রাইব দ্য অবজেক্ট অ্যারাউন্ড হিজ প্যাড স্পেস, যে দিস হিজ পিপলার রিফ্লেক্স আর নর্মাল। তার মানে পেশেন্ট দেখে না, মানে পেশেন্ট অ্যাকচুয়ালি দেখে না, কিন্তু পেশেন্ট ডিনাই করতেছে, সে বলতেছে আমরা আমরা দেখি। তাহলে which of the following the best describe the lesion that occurred? Bilateral occipital loop infarct, bilateral retinal artery thrombosis, bilateral retinal vein thrombosis, retinal detachment, branch retinal vein occlusion. Yep. occipital A. lobe তাহলে Bilateral occipital lobe. অক্সিপিটাল লুবে ইনফ্রাকশনটা তার হয়েছে আর কি। সো এমআই হয়েছে, তো এমআই এর পরে এট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করছে, সেখান থেকে থ্রম্বোএম্বোলিজম হয়ে থ্রম্বাস গিয়ে হচ্ছে অক্সিপিটাল লুবে যে পার্টটা সেটাকে মানে
অক্লুড করে দিছে, যার জন্য ইনফ্রাকশন হয়েছে অক্সিপিটাল লোবে। পেশেন্টের কমপ্লেন হচ্ছে সে অ্যাকচুয়ালি দেখে না, কিন্তু সে ডিনাই করতেছে, সাবকর্টিক্যাল ব্লাইন্ডনেস ডেভেলপ করছে আর কি। This patient has cortical blindness, so lacking insight into the fact that he is unable to see. Denial to the visual loss has been described previously as the Anton Babinski syndrome. So indeed, the visual hallucination are often also reported. The cause is in this case is likely to be extensive occipital loop infarct as a result of emboli from his atrial fibrillation. So neuroimaging should be urgently performed to confirm the diagnosis. So pupillary response in this case is preserved. Unfortunately, window for the intermediate treatment as with the thrombolysis is lost. So full heparinization at this point increase the risk of hemorrhagic conversion. Okay. Which of the following is the investigation most likely to confirm the this patient's investigation most likely to confirm this patient? ব্লাড কালচার বলছে প্রিলিমিনারি রিপোর্ট গ্রো গ্রাম পজিটিভ কক্কাই ইন ক্লাস্টার ইন বোথ অ্যারোবিক এবং অ্যানারোবিক বোটল এরকম গ্রো করছে আর কি। আচ্ছা, তাহলে 28 ইয়ার্স একটা পেশেন্ট ইডিতে আসছে উইথ আ 2-day হিস্ট্রি অফ হাই গ্রেড ফিভার। দেয়ার হি হ্যাজ নো আদার সিমটম, হি হ্যাজ ইনসুলিন ডিপেন্ডেন্ট ডিএম for the last 10 years, well controlled and twice daily intermediate active insulin. On examination, he is sick looking young male with temperature 39.5, blood pressure 150/70, pulse হচ্ছে 98 এবং beat per minute, respiratory rate হচ্ছে 22, examination of the skin, chest, abdomen, cardiovascular, neurological সবই নর্মাল। তার এদিকে হাই গ্রেড ফিভার একটা, হ্যাঁ মেইনলি তার। আচ্ছা, আর এদিকে সে ইনসুলিন নেয়, ইন্টারমিডিয়েট ইনসুলিন নেয়, নিডল ইউজ করে, একটা পয়েন্ট আছে। আর এখানে আমাদের বাকি যেগুলো আছে ডাব্লিউবিসি একটু বাড়ছে, আর বাকিগুলোর মধ্যে বাইকার্বনেটটা ঠিকই আছে, ডিপস্টিক ইউরিন টিপ ওকে, ইউরিন টিপ নর্মাল, ইসিজি নর্মাল, এক্সরে নর্মাল, কিন্তু ওরা যেটা করলো কালচার করছিল সেখানে গ্রাম পজিটিভ কক্কাই ডেভেলপ করছে আর কি। আচ্ছা, এখন which of the following is the investigation most likely to confirm the diagnosis in this case? So upper GI endoscopy, lumbar puncture, abdominal ultrasound scan, CT abdomen, transesophageal echo. Transesophageal echo. হ্যাঁ, এটা যদি আমরা মানে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস সাসপেক্ট করি আর কি, যেহেতু হাই গ্রেড ফিভার পেশেন্টের, হ্যাঁ, আর সে হচ্ছে ইনসুলিন নেয়, ইনসুলিন রিলেটেড, তার নিডল প্রিকের একটা হিস্ট্রি আছে এটা, আর ব্লাড কালচার যেহেতু পজিটিভ আছে, হ্যাঁ, ওখানে স্টেফাইলোকক্কাস আছে, তার মানে আমরা এখন যদি একটা ট্রান্স ইসোফেজিয়াল ইকো করি, তাহলে কোনো ভেজিটেশন আছে কিনা সেটা দেখা যেতে পারে আর কি। যদি ভেজিটেশন থাকে তখন আমরা বলে দিতে পারবো এই পেশেন্টের ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস আছে আর কি, লাইক দ্যাট। So this patient has community-acquired staphylococcal bacteria. So up to 20% of the patient have infective endocarditis without any clinical stigmata of the infective endocarditis. So TB is the more sensitive than the transthoracic echo. কারণ posterior aspect of the heart এ কোনো কিছু আমরা ফাইন্ড আউট করতে গেলে ট্রান্সইসোফেজিয়ালটা হচ্ছে বেস্ট। হ্যাঁ, হার্টের স্পেশালি বাল্ব ভেজিটেশন দেখতে হলে আমরা হচ্ছে ট্রান্সইসোফেজিয়াল ইকোটা মোস্ট ইম্পর্টেন্ট। আর ট্রান্সথোরাসিকটা হচ্ছে হার্টের ওয়াল গুলো দেখতে হলে ট্রান্সথোরাসিকটা আবার ভালো আর কি। ওকে, সো cardiovascular is scheduled for 1 month times, and how should this anticoagulation best to manage? 54-year-old man referred to the GP for a routine cardiovascular after the new diagnosis of atrial fibrillation, and he has not required rate control. So at presentation, his heart rate is 75 and demonstrate of atrial fibrillation আছে. So his blood pressure 142/82, and there are no sign of cardiac failure or respiratory tract infection. এদিকে হিমোগ্লোবিন, ডাব্লিউবিসি, প্লেটলেট, সোডিয়াম, পটাশিয়াম ভালো, টিএসডি হচ্ছে 3.1। Okay, so echo করছে নর্মাল, লেফট এট্রিয়াল সাইজ, নো সিগনিফিকেন্ট ভালভুলার ডিজিজ। তাহলে এদিকে মেইনলি হচ্ছে পেশেন্টের এট্রিয়াল ফিব্রিলেশন আছে আর কি, হ্যাঁ এট্রিয়াল ফিব্রিলেশন আছে। তাহলে কার্ডিওভার্সন স্কেডিউল করেছে ফর 1 month টাইম। হাউ শুড দিস অ্যান্টিকোয়াগুলেশন বেস্ট টু বি ম্যানেজ? তাহলে কার্ডিওভার্সনের পরে আমরা কি করব, কিভাবে অ্যান্টিকোয়াগুলেশন দিব? Aspirin and clopidogrel 6 weeks pre and until 1 month after the procedure.
আচ্ছা, so low molecular weight heparin for 72 hours pre and then 42 hours post procedure. Low molecular weight heparin while being warfarin as then continue warfarin 6 months after the procedure. Low molecular weight heparin while being warfarin as and continue warfarin 1 year after the procedure. So low molecular weight heparin while being warfarin as then review need for continue anticoagulant at 1 month post cardioversion. Yes. Is low molecular weight heparin while being warfarinized and Yes. review need for continue on Right. anticoagulant 1 month. স্পেশালি আমরা একটা সাকসেসফুল কার্ডিওভার্সন করার পরে 1 মাস হচ্ছে আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে থাকি, হ্যাঁ। আর যখন আমরা অ্যান্টিকোয়াগুলেশন করব তার তো টাইম ফ্রেমটা তো ফিক্সড না, হ্যাঁ। ফিক্সড না যেহেতু 48 ঘন্টার পর, হ্যাঁ, যদি হয় তাহলে তখন আমরা যেটা করি আগে পেশেন্টকে ওয়ারফারিনাস্ট মানে করে নিই, হ্যাঁ। এবং ল মলিকুলার ওয়েট হ্যাপারিন হোয়াইল বিং ওয়ারফারিনাস্ট আমরা একিউট কন্ডিশনে আমরা ল মলিকুলার হ্যাপারিনটা দিব। তারপর হচ্ছে আমরা পেশেন্টকে কার্ডিওভার্সন করব। কার্ডিওভার্সন করার পরে আমরা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাটলিস্ট সাকসেসফুল কার্ডিওভার্সন হলো 1 মাস দিতে হবে আর কি। তাহলে এটাই, so evidence suggests that 1/3 of the patient who were successfully cardioverted to the sinus rhythm revert to the atrial fibrillation during the first month after the cardioversion. So this put them at significant risk of thromboembolic event. This patient is in the high potential success group because of the normal echocardiogram. So with normal left atrial size and lack of significant valvular disease, absence of the other cardiac risk factor. Warfarin takes the several days to reach the therapeutic level. So we will need to initial treat with the low molecular heparin until this is achieved. He can be mentioned that on the warfarin until the review at least 1 month. So when his anticoagulation can be reassessed. He is still sinus rhythm and has no further symptoms of palpitation. Anticoagulation can be discontinued. হ্যাঁ, এখন কি আর ওয়ারফেরিন ইউজ করে নাকি ড্রাগ দিয়ে দেয় অন্তত 1 মান্থের জন্য? আচ্ছা, এখন হচ্ছে আপনার মেনলি বালবুলার হার্ট ডিজিজের ক্ষেত্রে আপনার ওয়ারফারিনটাই দেয়, হ্যাঁ। বালবুলার হার্ট ডিজিজ আর অ্যান্টি ফসফোলিপিড সিনড্রোম এই দুই জায়গাতে হচ্ছে ওয়ারফারিন, হ্যাঁ, ড্রাগ অফ চয়েস অ্যান্টিকোয়াগুলেশন, ওকে। আর এছাড়া বাকি যত কন্ডিশন আছে লাইক ডিপ ভেন থ্রম্বোসিস, পালমোনারি এম্বোলিজম অথবা এনি টাইপস অফ থ্রম্বোএম্বোলিক ডিজিজ সেগুলোতে আমরা মেইনলি ডিরেক্ট অ্যান্টিকোয়াগুলেন্ট গুলো দিব আর কি, এপিক্সাবন, এন্ডোক্সাবন, রিভারোক্সাবন, ঠিক আছে, ডেভিগাট্রন, এই সকল ড্রাগ গুলো দিব। বাট ইন কেস অফ হার্ট ডিজিজ আর হচ্ছে অ্যান্টি ফসফোলিপিড সিনড্রোম এই দুই জায়গাতে হচ্ছে ওয়ারফারিন মাস্ট। আচ্ছা ভাইয়া, একটু কথা বলা যাবে 1 মিনিট? সেটা হচ্ছে আপনার কি ভাইয়া মানে কোনো লেকচার অলরেডি আছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন রিলেটেড আপনার পেজে? ইয়েস আছে। আই মিন এরকম যদি হয় যে পরীক্ষায় আসলে কোয়েশ্চেন রিলেটেড যেগুলো মানে আসে, হুম, সেইভাবে করে যদি আপনি একটা ছোট করে ভিডিও দিতেন যে এই ধরনের কোয়েশ্চেনের আনসারে এই আনসারটা হবে, হুম, হুম। না আছে, আমার তাহলে আমার help। এট্রিয়াল ফিব্রিলেশন অনেক ভিডিও আছে। আমি এটা শেয়ার করে দিব নে। জাস্ট এক্সাম ওরিয়েন্টেড 5-6 মিনিটের একটা ভিডিও আছে আমার গ্রুপে। ওকে, ওকে, থ্যাংক ইউ। এটা আহ, দিয়ে দিব নে পরে। গ্রুপে একটু সার্চ দিলে আপনারাও পেয়ে যাবেন, এট্রিয়াল ফিব্রিলেশন লেখে সার্চ দিলে আচ্ছা, পেয়ে ঠিক যাবেন। আছে, মানে আমি জানি না তো এই জন্য জাস্ট জিজ্ঞেস করলাম। হ্যাঁ আমি আছে আছে, আমি দেখে নেব, দেখে নেব। ওকে, ওকে। ওকে দেখে নিন, সমস্যা নাই। এটা আমি দিব না, হ্যাঁ, এট্রিয়াল ফিব্রিলেশন আছে, এটা ছোট্ট 5-6 মিনিটের একটা ভিডিও আমার আছে, সমস্যা নাই। ওটা ম্যানেজমেন্ট প্লাস হচ্ছে ডিবিটির ম্যানেজমেন্ট একদম শর্ট করে লেখা আছে, যেটা হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড আর কি। এটা আমি আপলোড করে দিব না, হ্যাঁ, গ্রুপে। হুম, হুম, আচ্ছা, পরের কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস। আর এমনি কোনো কিছু ধরেন আপনার কোনো শর্টকাট কোনো কিছু জানতে চাইলে আমার গ্রুপে আর কি, এমআরসিপি গাইডলাইন যে গ্রুপটা আছে না, তো এখানে ওইখানে সার্চ বার আছে, হ্যাঁ। তো সার্চ হুম, হুম। বার লিখে সার্চ দিয়ে দিলে আপনারা পেয়ে যাবেন, হ্যাঁ। সার্চ বারে লিখে সার্চ দিলে মোটামুটি ম্যাক্সিমাম টপিক হচ্ছে কাভার করে ফেলছে আর কি, কোনো না কোনো ভিডিও টিডিও করা আছে। সার্চ বারে লিখে সার্চ দিলে আই হোপ যে পেয়ে যাবেন আর কি। ঠিক আছে। আচ্ছা, সো পরের কোশ্চেনটা আমাদের হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস, মোস্ট লাইকলি ডায়াগনোসিস।
A 67-year-old woman is admitted with the ED with the central chest pain that started 3 hours ago. The pain is crushing in nature. So radiate করতেছে both arms and associated with the nausea and vomiting. তার মানে MI এর মতো একটা feature. So she has past medical history of angina, hypertension, and type 2 diabetes. She is on the following medication: GTN-PI, amlodipine, and atorvastatin, metformin, and aspirin. On his own, she is sweaty and PP 155/95, 98 এবং regular. Respiratory rate 24 breath per minute, and her chest is clinically clear. Her jugular venous pulse, JVP is just visible. First and second heart sound, heart no added murmur. So ECG তে বলছে ST elevation আছে 3 mm in the lead B1 থেকে B4. Reciprocal ST depression in the inferior lead আছে। আচ্ছা, থাকতেই পারে। আর এদিকে হিমোগ্লোবিন, WBC, প্লেটলেট, সোডিয়াম, পটাশিয়াম ভালোই আছে, ক্রিয়েটিনিন, MCP, ইউরিয়া ভালো একটু আর কি বেশি। সো বোলাস ইনফিউশন অফ দ্য টেনেক্টিভ প্লেস ওরা দিছে, যেহেতু এখানে এসটি এলিভেশন আছে, তাহলে এখানে অ্যান্টিপ্লেটলে অ্যান্টি অ্যান্টি কি বলে জানি এটা, অ্যান্টি একটা প্লাস থ্রম্বোলাইসিস। অ্যান্টিফিব্রিনোলাইটিক। Antifibrinolytic বা thrombolysis দিছে, tenecteplase is given together with the diamorphine এবং metoclopramide. Over the next 30 minutes, she suddenly start becoming progressively hypotensive এবং blood pressure 72/53 তে চলে আসছে আর কি। তাহলে ইয়ে দেওয়ার পরে আপনার thrombolysis করা। After the next 30 minutes, suddenly start become progressively hypotensive, blood pressure 72/53, pulse হচ্ছে 124, sinus rhythm আছে, auscultation of the chest rebel, pansystolic murmur loudest at the lower sternal edge as with the audible third heart sound, মানে হার্ট ফেলিওরের দিকে চলে আসছে। ওকে, তাহলে দেখে খুব সুন্দর একটা এখানে সিনারিও, একটা পেশেন্ট এমআই ছিল, এমআই এর পরে তার হচ্ছে একটা প্যানসিস্টোলিক মারমার, যেটা হচ্ছে লোয়ার লেফট স্টার্নাল এজের দিকে চলে আসছে। এইখানে আমাদের এই যে মারমারটা, এটা কিসের জন্য এখন বলা যায়? ক্যাপিলারি মাসল। ওকে, এটা হচ্ছে ভেন্ট্রিকুলার রাপচার হয়ে গেছে। সো ভেন্ট্রিকুলার সেপ্টাম যেটা আছে সেটা হচ্ছে রাপচার হয়ে গেছে, যার জন্য তার পেনসিস্টোলিক একটা মারমার চলে আসছে দ্য লেফট লোয়ার স্টার্নাল এজে। আর ক্যাপিলারি মাসল যদি রাপচার হয়, সাধারণত আপনার এওরটিক বাল্ব রিগার্জিটেশন, সরি মাইট্রাল বাল্ব রিগার্জিটেশন অথবা ট্রাইকাসপিড রিগার্জিটেশন হিসাবে পেশেন্টগুলো কিন্তু মেইনলি প্রেজেন্ট করে। সো আমার যদি মাইট্রাল বাল্ব রিগার্জিটেশন হয়, লাইক হচ্ছে এগুলো তো একটা ডায়াস্টোলিক মারমার দিবে এবং এক্সিলার দিকে রেডিয়েট করবে লাইক দ্যাট। আবার অ্যাপেক্সের দিকে থাকবে সম্ভবত, তাহলে ওই ইয়েস, মারমার। আবার যদি ধরেন পেপিলারি মাসল গুলো রাপচার হয়, হয়তো যদি রাইট সাইডের গুলো হয় তাহলে ট্রাইকাসপিড রিগার্জিটেশন হবে, তাহলে ট্রাইকাসপিড এরিয়াতে আমরা হচ্ছে একটা প্যানসিস্টোলিক মারমার পাবো। আর এটা হচ্ছে লেফট লোয়ার স্টার্নাল এজ, যেখানে আমরা বিএসডি এর মারমারটা পাই। আর এখানে দেখেন এন্টেরিয়র সেপ্টাল ওয়াল, ঠিক আছে না, যে এসটি এলিভেশনটা আর কি। মানে ইনসালটা, মানে ইসকেমিক ইনসালটা কিন্তু আমার এন্টেরিয়র যে ওয়াল আছে, যেটা হচ্ছে আমাদের সেপ্টামকে রিপ্রেজেন্ট করে, ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল প্লাস হচ্ছে সেপ্টামকে রিপ্রেজেন্ট করে, এই জায়গাতে কিন্তু তার ইসকেমিক ইনসালটা কিন্তু এখানে আছে, তাই না, মানে এসটি এলিভেশনটা আছে আর কি। সো এইটাকে আমরা কোরিলেশন করলেও কিন্তু আমরা বলতে পারি তার যে হার্টের যে মাসেল সেপ্টাম, হার্টের যে ওয়াল, সেটা কিন্তু আমার এই ভেন্ট্রিকুলার সেপ্টামটাকেই সে হচ্ছে মানে নষ্ট করে দিছে আর কি, নেক্রোসিস হয়ে গেছে, পচে গেছে, যেখান থেকে হচ্ছে আমাদের এখানে একটা বিএসডি ডেভেলপ করছে, যেটার একটা মারমার সিস্টোলিক মারমার চলে আসছে আর কি। এবং বিএসডি ডেভেলপ করে সাথে সাথে সে হার্ট ফেলিয়ারে চলে গেছে, গ্যালোপ রিদম তথা থার্ড হার্ট সাউন্ড চলে আসছে। What is the most likely diagnosis? তাহলে রাপচার্ড ভেন্ট্রিকুলার ফ্রি ওয়াল, আচ্ছা রাপচার্ড ভেন্ট্রিকুলার সেপ্টাম, সেপ্টাম হবে আর কি, ভেন্ট্রিকুলার সেপ্টাম, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম যেটা, এটা এটা কিন্তু খুব কমনলি হয়। এমআই এর পরে ভেন্ট্রিকুলার সেপ্টা বিএসডি ডেভেলপ করে, তারপরে এমআই এর পরে হচ্ছে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে 7 দিন পরে যেটা আর কি, হ্যাঁ ইমিউনোলজিক্যাল রিয়েকশনের কারণে হয়, সেটা হচ্ছে ড্রেসলার সিনড্রোম।
ড্রেজলার সিনড্রোম 7 দিন পরে পেশেন্টের হচ্ছে পেরিকার্ডাইটিসের মতো ফিচার নিয়ে আসবে, এবং পেশেন্টের জ্বর টোর থাকবে, ঠিক আছে, জ্বর থাকবে, চেস্ট পেইন থাকবে, পেরিকার্ডাইটিসের ফিচার থাকবে। আর এমআই এর হিস্ট্রিটা অবশ্যই বলতে হবে যে 7 দিন আগে বা 4-5 দিন আগে তার এমআই ছিল, হ্যাঁ এমআই ছিল। আরেকটা কমপ্লিকেশন দিয়ে পরীক্ষা আসে, সেটা হচ্ছে আপনার ওই এমআই এর পরে যদি পারসিস্টেন্ট এলিভেশন অফ দ্য এসটি এলিভেশন থাকে আর কি কোনো লিডে, স্পেশালি এটা তো আমার খুবই আছে। চেস্ট লিড গুলোতে, সেটা আবার ইন্ডিকেট করে ভেন্ট্রিকুলার ওয়ালে হুম। অ্যানিউরিজম Aneurysm. অ্যানিউরিজম ফর্মেশন। সো এটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, which one of the following is the most appropriate option in this case? সো ইসিতে বলছে সুপ্রা ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া ল্যাটারাল এসটি সেগমেন্ট ডিপ্রেশন আছে, তাহলে এসবিটি সাথে হচ্ছে আমাদের এসটি সেগমেন্ট ডিপ্রেশন। ওকে, আর এদিকে ইনভেস্টিগেশন গুলো ভালোই আছে। ওকে, হেমোডাইনামিক্যালি আনস্টেবল পেশেন্টটা, তাহলে এসবিটির একটা পেশেন্ট হেমোডাইনামিক্যালি আনস্টেবল হলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট আমরা কি দিব? Cardioversion. এক্স্যাক্টলি, হ্যাঁ। তাহলে বিটি, এসবিটি এই সকল পেশেন্ট গুলো হেমোডাইনামিক্যালি আনস্টেবল থাকলে, ব্লাড প্রেশার কমে গেলে আমাদের সরাসরি কার্ডিওভার্সন করবো, হ্যাঁ। আর যদি হেমোডাইনামিক্যালি স্টেবল থাকতো তাহলে এসবিটির পেশেন্টের আমাদের ইনিশিয়াল ম্যানেজমেন্ট কি দিব? এডেনোসিন। Adenosine. নো, মেসেজ, Massage. হ্যাঁ ও মেসেজ, ও সরি, ক্যারোটিড Massage. ভ্যাসোভার ক্যারোটিড সাইনাস মেসেজ, তার সাথে হচ্ছে ভালসালফা ম্যানোভার। ওইগুলাতে যদি কাজ না হয় তখন হচ্ছে অ্যাডিনোসিন দিব 6 মিলিগ্রাম, 12 মিলিগ্রাম, 18 মিলিগ্রাম। ওকে, আচ্ছা, which of the following medication has been best evidence with respect to survival benefit? 35 এর একটা পেশেন্ট আছে এন্ড স্টেজ কার্ডিওমায়োপ্যাথি following the viral infection. She is current medication including aspirin, bisoprolol, remipel, furosemide. There is still evidence of cardiac failure. তাহলে কার্ডিয়াক ফেলিওরের আমাদের সার্ভাইভাল বেনিফিট কোন ড্রাগটা দিবে? স্পাইরালেক্টিন, ডিকক্সিন, থায়াজাইড, বেন্ডোফ্লুমিথ, থায়াজাইড, ওয়ারফারিন, বিউটাবিমিটানাইট। স্পাইরাল। এক্স্যাক্টলি, হ্যাঁ। তাহলে আমাদের স্টেবল হার্ট ফেলিওরের যে মর্টালিটি বেনিফিট থাকে তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে স্পাইরালেক্টন। এছাড়াও এসি ইনহিবিটরও আপনার মর্টালিটি বেনিফিট আছে, বিটা ব্লকারেরও মর্টালিটি বেনিফিট আছে, তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে স্পাইরালেক্টনের মর্টালিটি বেনিফিট। আর ফ্রুসেমাইটের কোনো মর্টালিটি বেনিফিট নাই, হ্যাঁ। এটা একটু আপনার খেয়াল রাখতে হবে, পরীক্ষায় আসে কিন্তু, হ্যাঁ, যে কোনটার মর্টালিটি বেনিফিট নাই। সো ফ্রুসেমাইটের মর্টালিটি বেনিফিট নাই, বাট সিমটোমেটিক একটা রিলিফ দিবে আর কি পেশেন্টকে ফ্রুসেমাইড। আর কোনো হার্ট ফেলিওরের পেশেন্ট, ক্রনিক হার্ট ফেলিওরের পেশেন্টের তার ফিচার থাকতে পারে অনেক কিছুই, লাইক হচ্ছে শর্টনেস অফ ব্রেথ, হাঁটতে গেলে শ্বাসকষ্ট হয়, এটা সেটা অনেক কিছু। যদি পায়ে পানি না থাকে, মানে লেগ সোয়েলিং না থাকে, তাহলে কিন্তু প্রোসেমাইড দেওয়া যাবে না। যদি লেগ সোয়েলিং থাকে, হার্ট ফেলিওরের ফিচার আছে, তার সাথে বায়োলেটারাল লেগ সোয়েলিং আছে, তার মানে বডিতে ফ্লুইড ওভারলোড আছে, সো সেই ক্ষেত্রে হচ্ছে আমি প্রোসেমাইড দিব, হ্যাঁ, প্রোসেমাইড দিব। আদারওয়াইজ কিন্তু আমরা প্রোসেমাইড দিব না স্টেবল হার্ট ফেলিওরের ক্ষেত্রে। স্টেবল হার্ট ফেলিওর তো মেইন ড্রাগ হচ্ছে আমাদের এসি ইনহিবিটর, বিটা ব্লকার, স্পাইরালেক্টন, তারপরে 4 নাম্বার হচ্ছে SGLT2 ইনহিবিটর, হ্যাঁ। তারপরে হচ্ছে আমরা বাকিগুলো হচ্ছে মানে পেশেন্টের কন্ডিশন বুঝে বুঝে অ্যাড করতে হবে, লাইক হচ্ছে ডিগক্সিন দিতে হয় কখনো, বিটা ব্লকার, এবং হচ্ছে ডোজটাকে বাড়াইতে হয়, বাড়াইতে বাড়াইতে একসময় কাজ না করলে আমরা ইভাব্রাডিন দিই, 75-এর বেশি যদি হার্ট রেট চলে যায়। তারপরে এসি ইনহিবিটর যদি কাজ না করে তাহলে একসময় আমাদের ম্যাক্সিমাম এসি ইনহিবিটর দেওয়ার পরও কাজ না করলে পরে সুইচ করে সেকুবিট্রিল বালসারটানে নিয়ে যায়, হ্যাঁ। অর্থাৎ স্টেপ বাই স্টেপ সেগুলো আমরা হচ্ছে দিতে হবে আর কি। আচ্ছা, সো হুইচ coronary artery is most likely to be affected? coronary artery, তাহলে আমরা যদি একটু ইসিজিটা দেখে ফেলি, এখানে বলছে যে কমপ্লিট হার্ট ব্লক আছে উইথ এসটি সেগমেন্ট ইলিভেশন, সেটা হচ্ছে আমাদের 2-3 এবং এবিএফ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে 2-3 এবিএফ হলে কোন আর্টারি ধরছে? আর্টারি, Right. Coronary. রাইট কর্নার। তাহলে রাইট করোনারি আর্টারিটা মেনলি আমাদের গেছে আর কি। আচ্ছা,
Which of the following medication should be stopped for 24 hours prior to the coronary angiography? হ্যাঁ, prior to the coronary angiography কোনটা দিতে হবে আর কি, শুড বি স্টপ করতে হবে। হ্যাঁ, আচ্ছা পেশেন্ট একটু দেখে নিই, 56 এর একটা পেশেন্ট করোনারি এনজিওগ্রাফি করতে আসছে, নেক্সট উইকে করবে। ওকে, পেশেন্ট হচ্ছে মেটফর্মিন পায়, গ্লিকেজাইড পায়, ওকে, আর এতে ক্লোপিডোগ্রেল পায়, অ্যাটেনোরল পায়, ইন্ডাইপ্রোমাইড পায়, ক্রোসেমাইড পায়। ওকে, তাহলে করোনারি এনজিওগ্রাফি করতে হলে কোন ড্রাগটা জানি বন্ধ করতে হবে? মেটফর্মিন। হুম, তাহলে 48 আওয়ার্স আগে মেটফর্মিন বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, এরপরে এনজিওগ্রাফি করার পরে রেনাল ফাংশন যদি নর্মাল চলে আসে, তারপর হচ্ছে আমরা মেটফর্মিন আবার এগেইন স্টার্ট করতে হবে। হ্যাঁ, তাহলে মেটফর্মিন যদি আমরা কন্টিনিউ করি এনজিওগ্রাফির সময়, তাহলে কিন্তু কন্ট্রাস্ট ইনডিউস নেফ্রোপ্যাথি ডেভেলপ হতে পারে, অথবা রেনাল ফেলিওর ডেভেলপ হতে পারে আর কি। তাহলে আমরা মেটফর্মিনটাকে স্টপ করে দিতে হবে। Which of the following is the most likely diagnosis? Most likely diagnosis. So, বিলিরুবিন কিন্তু বেড়ে গেছে। কার্ডিওলজিক কেসে বিলিরুবিন বাড়া মানে হেমোলাইসিস হয়েছে। আর কার্ডিওলজিতে হেমোলাইসিস হয় কোন কারণে বলুন তো? ভালভের। গ্রেট, বাল্ব রিলেটেড হেমোলাইসিস আর কি। হ্যাঁ, বাল্ব রিলেটেড হেমোলাইসিস। তাহলে একটু আমরা যদি একটু দেখি, তাহলে এখানে এএলটি টেলটি ভালোই আছে দেখেন, তার মানে এএলটি ভালো আছে মানে কি জানেন, লিভারে তার কোনো সমস্যা নাই। তাহলে বিলিরুবিনটা হয়েছে গিয়া ওই রেড সেল হেমোলাইসিসের ফলে। আর এদিকে আমাদের এই দেখেন এমসিপি বেড়ে গেছে, রেটিকুলোসাইটোসিস আছে, এবং ডিক্রিজ হ্যাপটোগ্লোবিলিন। হ্যাঁ, হেমোলাইসিসের একটা মোস্ট ইম্পর্টেন্ট সাইন হচ্ছে হ্যাপটোগ্লোবিলিন যদি রিডিউসড হয়। হ্যাঁ, হ্যাপটোগ্লোবিন। আবার দেখেন হেমোগ্লোবিনও কমে গেছে। তার একটা বাল্ব রিলেটেড কোনো একটা প্যাথোলজি থাকবে, এওরটিক বাল্ব রিপ্লেসমেন্ট করা হয়েছিল। হ্যাঁ, মেকানিক্যাল বাল্ব রিলেটেড করে তার হেমোলাইসিস হয়েছে আর কি। তাহলে এই পেশেন্টের ডায়াগনোসিস বাল্ব হেমোলাইসিস। Which of the following is the most appropriate management for her? হ্যাঁ, most appropriate management for her. 63 years old একটা পেশেন্ট, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, কার্ডিওলজি ক্লিনিকে আসছে ফর রিভিউ, এবং 2 প্রিভিয়াস এমআই ছিল আর কি। হ্যাঁ, মেডিকেশন হিসেবে রেমিপ্রিল, প্রোসেমাইড 80 পাচ্ছে, বিসোপ্রোল, ডিগোক্সিন এবং স্পারোলেকটিন পাচ্ছে। তার মানে ক্রনিক স্টেবল হার্ট ফেলিয়ারের ট্রিটমেন্ট সে পাচ্ছে। সো এখন বিপি ভালো, পালস 80 এবং শি হ্যাড বেজাল ক্র্যাকলস কনসার্নিং দ্য লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, বায়োলেটারাল পিটিং এডিমা অফ দ্য অ্যাঙ্কেলস। এই যে কথাটা, হ্যাঁ, যেটা আমি একটু আগে বলছিলাম, যদি বায়োলেটারাল পিটিং এডিমা থাকে স্টেবল হার্ট ফেলিওরের পেশেন্টের, কোন ড্রাগটা এখন দিতে হবে তাকে? সময় পাচ্ছে বাড়াও হ্যাঁ, প্রোসেমাইড পাচ্ছে কত মিলিগ্রাম? 80। বেশ বাড়াবো। প্রোসেমাইড কিন্তু আপনার বাড়াইতে বাড়াইতে 160 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যায়। তাহলে এখন কিন্তু আমি প্রোসেমাইডটা আরো বাড়াই দিব। ঠিক আছে, 80 তো, এটা আরো বাড়াই দিব। যেহেতু এখনো ফ্লুইড ওভারলোড আছে, তার মানে আমরা এই স্টেজে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট ফর হার, সেটা হচ্ছে আমাকে এই প্রোসেমাইডের ডোজটা বাড়াই দিতে হবে। এরকম আর কি, যে কোনো একটা পেশেন্টের ধরেন হার্ট ফেলিওরের পেশেন্ট, সব ড্রাগই পাচ্ছে, তার হচ্ছে হার্ট রেট বেশি আছে এবং ব্লাড প্রেশার কম আছে, এট্রিয়াল ফিব্রিলেশন আছে সাথে, তখন কিন্তু আপনি ডিগোক্সিনেট করতে হবে। বুঝতে পারছেন? তাহলে কোনো একটা হার্ট ফেলিওরের পেশেন্টের এট্রিয়াল ফিব্রিলেশন আছে, তার রেট বেশি, ব্লাড প্রেশার কম, সেক্ষেত্রে কিন্তু আপনার ডিগোক্সিন দিতে হবে। কারণ ডিগোক্সিন হচ্ছে হার্ট রেট কমায়, আবার তার আয়নোট্রপিক ইফেক্ট আছে, সে হচ্ছে আপনার ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায়, যার জন্য ব্লাড প্রেশারের পরিমাণ বাড়াতে পারে, কার্ডিয়াক আউটপুট বাড়াতে পারে আর কি। Which one of the following would be the most appropriate treatment option in this case? Most appropriate treatment option. এখানে ইসিতে বলছে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে, এসটি এলিভেশন, দ্য রাইট প্রিকর্ডিয়াল লিডে এসটি এলিভেশন আছে। আচ্ছা, 32 ইয়ার্স ওল্ড একটা পেশেন্ট দিতে আসছে, কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে, অটোমেটিক ডিফিব্রিলেটর ওয়াজ ইউজ টু সেন্স অফ ইনসিডেন্ট and he's shocked him for the ventricular fibrillation into the sinus rhythm. He denies the chest pain prior to the event and unremarkable past medical history, documented normal glucose, BP, TP, cholesterol, and surgery. Okay, general surgery. আচ্ছা, he is non-smoker. ইডিতে আসছে, জিসিএস হচ্ছে তার 13 এবং ব্লাড প্রেশার 120/80 and he is now sinus rhythm আছে।
আর এখানে আমরা ইসিজি করলাম, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে, এসটি ইলিভেশন আছে প্রিকর্ডিয়াল লিড গুলোতে, হ্যাঁ, এসটি ইলিভেশন। হুইচ অফ দ্য ফলোইং উড বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট অপশন ইন দিস কেস? এমিডরন, প্যারাপ্রামিল, তারপরে এই আইসিডি, লং টার্ম অ্যান্টিকোয়াগুলেশন, আর এটা হচ্ছে অ্যাটেনোলন। কি দেওয়া যায়? এখানে পেশেন্টের যেটা হচ্ছে গিয়ে তার কার্ডিয়াক অ্যারেস্ট ছিল, তাই না? কার্ডিয়াক অ্যারেস্ট মানে তার একটা এমআই হয়েছিল, হ্যাঁ, এমআই। তো পরবর্তীতে পেশেন্টের অ্যারিথমিয়া ডেভেলপ করছে, সেটাকে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন ইনটু দ্য সাইনাস রিদম আসছে, হ্যাঁ, সাইনাস রিদম আসছে। আচ্ছা, এখন যেটা হচ্ছে গিয়ে তার এসটি সেগমেন্ট ইলিভেশন আছে ইন দ্য প্রিকর্ডিয়াল লিডের দিকে, আর রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে ইসিতে। হুম, তাইলে এরকম which one of the following would be the most appropriate treatment option in this case? জিসিএস হচ্ছে কম, নাও ইন সাইনাস রিদম, তার মানে প্রোফাইলেকটিক দিতে হবে আর কি। এখন পেরাপামিল। প্যারাপ্রামিল যদি দেই, এটার যদি আমরা এমআই রিলেটেড করে চিন্তা করি, তাহলে প্যারাপ্রামিল দিয়ে খুব একটা লাভ নাই। এমআই এর পরে হার্টে কিন্তু স্কার টিস্যু ডেভেলপ করে, হ্যাঁ, স্কার টিস্যু ডেভেলপ করে, স্কার টিস্যু থেকে কিন্তু আপনার ইম্পালস জেনারেট হয়, এবং সেই ইম্পালস গুলো যেটা করে হার্টকে আপনার এসবিটি অথবা বিটি ডেভেলপ করাই দেয়, বুঝছেন? তো ওইটাকে প্রিভেন্ট করাইতে হলে যে কাজটা করতে হবে, আইসিটি দিতে হবে আর কি। আইসিটি দিতে হবে, এটাই মেনলি। কনফিউশন। So right bundle branch block, ST elevation in the right precordial leads associated with the ventricular fibrillation and sudden death is characteristics of the Brugada syndrome. তাহলে ওরা হচ্ছে ব্রুগাডা সিন্ড্রোম হিসাবে ওরা এটা নিয়ে আসছে আর কি। ব্রুগাডাতে হচ্ছে এসটি এলিভেশন থাকে, প্রিকর্ডিয়াল লিড মানে বি1, বি2, বি3। এখানে এইজটা কম দেওয়াতে কনফিউশন লাগে যে আসলে আইসিডি দিতে হবে কিনা, ওদিকে আবার সবকিছু নর্মাল পিপি। আমি এজটা খেয়াল করি নাই, এজটা খেয়াল করলে এটা ডায়াগনোসিস চলে যেত। তারপরে আবার আপনার ওই এমআই এর পরে কোনো পেশেন্টের স্কার টিস্যু ফর্ম হয়, সেই স্কার টিস্যু গুলো আপনার মানে উল্টাপাল্টা বিট দেয় আর কি, উল্টাপাল্টা ইম্পালস জেনারেট করে। তো সেই সেই ইম্পালস গুলো যেন মানে জেনারেট করে হার্টকে আনকন্ট্রোল না করতে পারে, সেই জন্য আপনার কিন্তু আইসিডি দেওয়া হয়। আর এই পেশেন্টের যেটা তো আমরা লাস্টে যেটা দেখলাম ব্রুগাডা সিনড্রোম, আর ব্রুগাডা সিনড্রোম, তারপরে এইচওসিএম, এরিথমেজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি, এগুলো সবগুলো তো আমাদের মেইনলি ডেফিনেটিভ বা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্টটা হচ্ছে আইসিডি। What is the next step of treatment in this patient if he was to develop symptoms of dyspnea? 19 years old male who was adopted soon after birth, present to the cardiology clinic for auscultation. He had attempted to trace his family and was informed by his blood relatives that his father died suddenly of a heart problem. On examination, he looks well, but has harsh systolic murmur, which is increased with the Valsalva maneuver and decreased squatting. এটুকু দিয়ে diagnose করা যায়। HCM HOCM. ইকোকার্ডিওগ্রামে বলছে ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পার্টিকুলার ইন দ্য সেপ্টাম, এই যে সেপ্টাম, তাই না? এইচওসিএম এ আমরা ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টামটা মোটা হয়ে যায়, এবং ইনক্রিজ ইজেকশন ফ্র্যাকশন, কারণ হচ্ছে ওই এওরটিক বাল্বকে চাপ দেয়, তো এওরটিক রুট স্টেনোসিস করে দেয়, যার জন্য একটা সিস্টোলিক মারমার পাওয়া যায়। সো আউটফ্লো গ্রেডিয়েন্ট হচ্ছে 35। সো হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ ট্রিটমেন্ট ইন দিস পেশেন্ট ইফ শি ওয়াজ ডেভেলপ সিমটমস অফ ডিজনিয়া? যদি ডিজনিয়া সিমটম ডেভেলপ করে তাহলে কি দিতে পারি? কার্ডিয়াক মায়োমেক্টমি, টিগোক্সিন, বিটা ব্লকেট, ডায়াবেটিক্স এবং নাইট্রেটস থেরাপি। সিমটোমেটিক না না না, BW বিটা ব্লকার। বিটা ব্লকার, হ্যাঁ। সিমটোমেটিক আমরা ট্রিটমেন্টে বিটা ব্লকার দিব সবগুলোতেই, হ্যাঁ। আমার এইচওসিএমও, তারপরে রাইট ভেন্ট্রিকুলার এরিথমেজেনিক কার্ডিওমায়োপ্যাথি, তারপরে ব্রোগাডা, হ্যাঁ, সবগুলাতে আমরা এজ এ সিমটোমেটিক বিটা ব্লকার দিতে পারি, আর ডেফিনেটিভ হচ্ছে আইসিডি।
Which of the following intervention would you immediately consider in this patient? Immediately consider in this patient. Okay. So 75 years old man brought to the ED is collapsed state, and he had collapsed in the department store while doing some shopping with his wife. So he received 3 direct current shock on his way to the hospital in the ambulance. The 3বার ডিসি শক পাওয়া গেছে। এখন on quick look through his notes, he has past medical history of psychotic depression for which he was on quetiapine and amitriptyline। হ্যাঁ, তাহলে এখানে এই দুইটা ড্রাগই কিন্তু লং কিউটি করে দেয়, ঠিক না? amitriptyline করে, quetiapine করে, অ্যান্টিসাইকোটিক। So he was admitted last week and for the treatment of lower respiratory infection, and he was commenced clarithromycin। তাহলে আরেকটা লং কিউটি ড্রাগ চলে আসছে, তাই না? তাহলে এই পেশেন্টের এই যে কলাপস টলাপস হয়েছে, এটার জন্য দায়ী হচ্ছে এই ড্রাগগুলো, মানে ক্লারিথ্রোমাইসিন, তারপরে এমিট্রিপটালিন, এগুলো হচ্ছে লং কিউটি করে তাকে এই জামালাটা করছে। His admission echo ECG at this time showed in the sinus rhythm 84, normal axis QT prolongation as 460. So he now does not feel the right, and blood pressure 102/60, pulse more than 120. He has an oxygen saturation 93 on 35% oxygen. This is a rebel polymorphic BT. Okay. So arterial blood gas analysis revealed that hypokalemic acid. Which one of the following intervention would you immediately consider in this patient? তাহলে polymorphic BT মানে টর্সোডিটি পয়েন্ট এসে আমরা কি দিয়ে ট্রিটমেন্ট করব? ম্যাগনেসিয়াম সালফেট। তাহলে ম্যাক সালফেট দিব, সাথে হাইপোক্যালেমিয়া আছে, সো পটাশিয়ামটা আমাকে দিতে হবে। Which one of the following medication should be taking to provide proven mortality benefit? Mortality benefit কোনটা দিবে? 55 years old এটি infralateral MI নিয়ে আসছে। Since then he has been fined and was discharged from U care until a month ago. So when he was started suffering from the chest pain again, so chest pain continued to worsen despite an increased anti-anginal medication. Underwent coronary angioplasty with the stenting right coronary artery. He has come to see you in the cardiology clinic for review his symptoms and therapy. আচ্ছা, এখন which one of the following medication should be taking to provide the proven mortality benefit? So amlodipine, flecainide, nitrates, clopidogrel, nicorandril. Yes, পেশেন্টকে স্ট্যান্ড দেওয়া হয়েছে, তাই না? তাহলে স্ট্যান্ড দেওয়া পেশেন্টকে আমাদের 2টা অ্যান্টিপ্লাটলেট দিতে হয়, একটা হচ্ছে অ্যাসপিরিনও দিতে হয়, আবার ক্লোপিডোগ্রেলও দিতে হয়। তাহলে এটা একটা মোটামুটি 1 বছর কিন্তু ডুয়াল অ্যান্টিপ্লাটলেট আমাদের কন্টিনিউ করতে হবে, এবং পেশেন্টের একটা মর্টালিটি বেনিফিট দিয়ে থাকে আর কি। Which one of the following the most appropriate way to manage her blood pressure? Most appropriate way to manage her blood pressure. 62 years old woman, ED suffering from extreme headache, nausea, vomiting, increasing drowsiness. On assumption blood pressure on admission 185/130, and she has grade 4 hypertensive retinopathy. So electrolyte testing reveals the potassium level 3.8, sodium হচ্ছে 134, creatine হচ্ছে 158. So হাই ডিপেন্ডেন্সি ইউনিটে তাকে ভর্তি করা হয়েছে আর কি। তার মানে তার ব্লাড প্রেশার কিন্তু অনেক বেশি। সাথে হচ্ছে তার নজিয়া, ভমিটিং, হেডেক হচ্ছে, তার মানে পেপিলিডিমা টেডিমা এগুলো হয়ে গেছে আর কি পেশেন্টের। এখন এইচডিইউ তে ভর্তি আছে। ইমিডিয়েটলি আমরা কি দিয়ে এটা কমাবো? তাহলে সোডিয়াম নাইট্রোপ্রোসাইড দিত। হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথিক পেশেন্ট। ওকে। 71-year-old man ED তে আসছে with the cardiac failure, and he suffered MI 6 weeks earlier, and his current medication Ramipril, aspirin, Atova. So his other medical history of note includes severe COPD and chronic renal impairment আছে। On assumption he appears lucid, although he is extremely short of breath and wants to discuss resuscitation status. Which one of the following you would have the most impact on decision regarding DNA CPR order in his case? Age, comorbidities, patient wishes to the resuscitate no matter what,
patient's family wishes, the views of the power of attorney. কোমরবিডিটিস। সো ডিএনআর ডিসিশন মেকিং এর ক্ষেত্রে পেশেন্টের তো অনেক কিছু আছে, এমআই হয়েছিল আগে, তারপরে সিওপিডি আছে, হ্যাঁ, এবং এটা হচ্ছে ক্রনিক সিভিয়ার সিওপিডি, হ্যাঁ, তার মানে কার্ডিয়াক ফেলিওর হয়ে গেছে, তার মানে তার অনেক কোমরবিডিটিস আছে। সো কনসালটেন্ট মানে ডিসিশন নিবে রিগার্ডিং তার কোমরবিডিটিস উপর ডিপেন্ড করে। কারণ পেশেন্ট যদি বলা যায় যে ঠিক আছে আমাকে তুমি সিপিআর দিও, কিন্তু কনসালটেন্ট তার কোমরবিডিটিস এর উপর বেসিস করে তার ডিসিশনের উপরে সে হস্তক্ষেপ করতে পারবে আর কি। একদম ক্লিন কাট বিটির একটা পেশেন্ট, হ্যাঁ, ব্রড কমপ্লেক্স টেকিকার্ডিয়া। আচ্ছা, which one of the following the most important intervention, আমরা কি নিতে পারি? সো দেখেন ব্লাড প্রেশার কিন্তু কমে গেছে, পালস রেট বেড়ে গেছে, ডিসি কার্ডিওলজি। ডিসি কার্ডিওভার্সন দিতে হবে। এই কোশ্চেন গুলো মজার। Which one of the following clinical features investigation would you most add the credence to the suspected diagnosis? Suspected diagnosis. 21-year-old man attend the GP complaining that he feels unwell. Okay, unwell. 21 বয়স কিন্তু বেশি না। His symptoms began within the past 2 to 3 weeks and include tiredness, fatigue, fever, loss of appetite, weight loss, general aches, pain over the bodies, pain over the bodies। তাহলে এটা এই যে সিমটম গুলো এজ এ কার্ডিওলজি কেস হিসাবে আমরা বলতে পারি অনেকটা ইনফেক্টিভ এন্ডোকার্ডিসের মতো। He had delayed coming to see the GP since thought it was flu-like illness, but his symptoms have begun getting worse. He is otherwise medically fit and is not on any medication. He denies being a smoker or doesn't drink, but does not give a forthright answer the question about recreational drug use. GP examined the patient thoroughly and notes temperature beshi, tachycardia, presence of previously unrecorded cardiac murmur. So diagnosis of cardiac endocarditis suspected, GP immediately sets about the obtaining the first set of blood culture. Which one of the following clinical features or investigation would most add the credence of suspected diagnosis? Recent dental extraction, normal ESR, microscopic hematuria, subconjunctival hemorrhage, palmar erythema. মাইক্রোস্কোপিক হিমাচুরিয়া। সো এই ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস কিন্তু ভাস্কুলাইটিস হয়, হ্যাঁ, সো ডিউ টু রেনাল ভাস্কুলাইটিস সো মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া পাওয়া যায়। Most patients with the endocarditis have the evidence of vasculitis strongly associated with the microscopic hematuria. Other vasculitis features include in splinter hemorrhage, oscar nodes, genuine lesions, এগুলো থাকে, হ্যাঁ। Patient may also be clubbed. What is the most what is your advice to this patient? What is your advice to this patient? 70-year-old man present to the clinic looking through his medical notes, and you see that he had single ventricular lead, PVIR, pacemaker, implant 6 years previously for episodes of sinus arrest. So at the time, he had symptoms of sudden collapse with a pre-syncope. Since the pacemaker, he has not experienced such symptoms, but on occasion, he has been tired and listless, and with the feeling of pounding his neck and chest. His wife says that he can sometimes see the large and pulsating veins in his neck. Pulsation lasts only matter of the second and not associated with the chest pain. He has mentioned this on several occasions in the previous clinics, but he always been reassured that nothing was wrong and to sit down when it occurs. Otherwise, he is well in himself with the mild degree of prostatism. Examination, there's nothing of note in the cardiovascular or respiratory characteristics. In his neurological system, the power of equal in the both upper and limbs with the intake reflex. His plantar response to the downgoing. So interrogation of the pacemaker has shown no evidence of complication. The battery life is good. The lead impedancy is satisfactory. বুঝলাম না কি কি বললো। আচ্ছা,
70 ইয়ার্স এর একটা পেশেন্ট ক্লিনিক লুকিং থ্রু হিজ মেডিকেল নোটস সি দ্য সিঙ্গেল নোট ভেন্ট্রিকুলার লিড পেসমেকার তাকে দেওয়া হয়েছে 6 ইয়ার্স আগে। সাইনাস অ্যারেস্ট ছিল সেই জন্য। ওকে, এখন এট দ্য টাইম হি হ্যাড সিমটমস অফ সাডেন কোলাপস উইথ দ্য প্রি সিনকোপ ছিল। সিন্স দ্য পেসমেকার হি হ্যাজ নট এক্সপিরিয়েন্সড such symptoms, but on occasion he has been tired এবং লিস্টলেস হয়ে যাচ্ছে, ফিলিং অফ পাউন্ডিং ইন দ্য নেক অর চেস্ট। তাহলে এখন টায়ার্ডনেস, লিস্টলেস, পাউন্ডিং ইন দ্য নেক, এই কথাগুলো বলতেছে। আচ্ছা, his wife says that he can sometimes see large and pulsatile vein in the neck, তার মানে জিবিপিটা রেস করতেছে। হ্যাঁ, আচ্ছা, এখন যেটা হয়েছে গিয়া, তার মানে পেসমেকার যেহেতু একটা সিঙ্গেল ভেন্ট্রিকুলার লিড পেসমেকার দিছে, তার মানে এট্রিয়ামকে সে কোরিলেশন করে নাই, যার জন্য সিনক্রোনাইজ হচ্ছে না আর কি। যার ফলে ওই যে আপনার যে হার্টের যে বাল্ব আছে, লাইক ট্রাইকাসপিড যে বাল্বটা আছে, সেই বাল্বের ক্লোজিংটা অ্যাপ্রোপ্রিয়েটলি হচ্ছে না, যার জন্য প্রেসার ব্লাডের যে ফ্লোটা এটা মানে আগে দেখা যায় হচ্ছে ট্রাইকাসপিড বাল্বটা ক্লোজ হয়ে যায়, সেই ব্লাডটা হচ্ছে ব্যাকওয়ার্ডলি ফ্লো করতেছে, যার জন্য ওই ডিএবিপিতে হচ্ছে আমাদের একটা পালসেটাইল মানে একটা মানে ইম্পালস দেখা যাচ্ছে আর কি। তার মানে সিনক্রোনাইজ না, হ্যাঁ, সিঙ্গেল ভেন্ট্রিকুলার লিড দেওয়াতে আর কি এটা। দ্য পালসেশন লাস্ট অনলি এ ম্যাটার অফ সেকেন্ড, মানে কিছু সময় দেখা যায় টিআরবিতে পালসেশনটা আর নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য চেস্ট পেইন। তাহলে এখন এই যে ডুয়াল চেম্বার পেসমেকার দিতে হবে আর কি তাহলে। সো হি হ্যাজ মেনশন দ্যাট দিস অন সেভারাল অকেশন ইন দ্য প্রিভিয়াস ক্লিনিক্স, বাট হি হ্যাজ অলওয়েজ বিন রিঅ্যাসিউরড দ্যাট নাথিং ওয়াজ রং। তার মানে পেসমেকার রিলেটেড সবই ভালো, কিন্তু সিনক্রোনাইজেশনটা এখন হচ্ছে না। So to sit down when it is occur, otherwise he is well in himself with the mild degree of prostatism. Okay. Then what is your advice to this patient? So he need his BBIR pacemaker box changed. He needs the reposition of the pacemaker lead. She needs the DDR upgrade of the BBIR pacemaker. Hey, এটা করে দিতে। So he needs the tiltable test না দরকার নেই, he needs the treatment with emitter no, TTR পেসমেকার নিতে হবে আর কি। ডাবল ভেন্ট্রিকেলকে মানে এট্রিয়াম এবং ভেন্ট্রিকেলকে যেন লিডিং করতে পারে এরকমটা দিতে হবে, ডুয়াল নট সিঙ্গেল। আচ্ছা, this is the pacemaker syndrome. The BBIR prefix donates the single ventricular lead pacemaker which sense and pace the ventricle, inhibit the response to the sense event. So, and ultimately contraction of the atria caused by the retrograde contraction of the ventricular pacemaker impulse, mimic the complete heart block and pounding in the feelings of atria contracting against the closed tricuspid valve, causing the cannon wave in the neck. So the treatment to the upgrade the system of dual chamber pacemaker, যেটা DDR pacemaker নিতে হবে, which allow the atria to sense any retrograde electrical impulse, thus inhibiting the native atrial depolarization. আচ্ছা, পেসমেকার রিলেটেড একটা পোস্ট আমি ক্লাস শেষে দিয়ে দিব আর কি, অ্যাড করে দিব আপনাদের গ্রুপে, ওটা একটু দেখে নেবেন। স্পেশালি সঞ্জয় শর্মার বইয়ে একটু ভালো দেওয়া আছে আর কি পেসমেকার, আর কোথাও খুব একটা ভালো দেওয়া নাই। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? সো এখানে যেটি ইসিতে বলছে 2 মিলিমিটার কনকেভ এসটি এলিভেশন, P2 থেকে B5 এ আছে, জে ওয়েব নচিং ইজ সিন। আচ্ছা, জে ওয়েব আমরা পাই কোন কোন ধরনের কন্ডিশনে? WPW তুমি না, যে ওয়েভটা পাওয়া যায় হাইপোথার্মিয়াতে হাইপোথার্মিয়াতে। উইথ দ্য পিক টি ওয়েভ আছে। আচ্ছা, তাহলে এখানে আবার এসটি এলিভেশন B5 থেকে B2 থেকে B5, জে পয়েন্ট নচিং উইথ দ্য পিক টি ওয়েভ। আচ্ছা, দেখি এটা কি বলছে। 19 years old football player has been referred ED following the pre-seasons medical. So he had spent the morning training and was subsequently undergoing the series of tests, so including ECG. When the ECG was undertaken, he showed ST segment elevation in the anterior chest lid, and he was quickly referred to the ED. তাহলে প্লেয়ার মানুষ anterior chest lid গুলোতে এখন তার ST segment elevation চলে আসছে।
On examination in the ED, he is comfortable but anxious at rest. He has no chest pain during or after the exercise, no shortness of breath, no dizziness, loss of consciousness. His past medical history is unremarkable, but he is not on any medication. His physical examination entirely normal. আচ্ছা, এখন যেটা করলে এক্সট্রাতে নরমাল, এসিতে সাইনাস রিদম 2 মিলিমিটার কনকেভ এসটি এলিভেশন আছে B2 থেকে B5, জ্যাব পয়েন্ট নচিং ইজ সিন উইথ দ্য পিক টিউব। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? WPW হবে না, যেহেতু ডেল্টা ওয়েভ না। আর্লি রিপোলারাইজেশন, এসটি এলিভেশন আর্লি রিপোলারাইজেশন থাকতে পারে। আচ্ছা, একিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, একিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন যদি হয়, কোনো চেস্ট পেইন টেন কিছুই তো বলে নাই, তাই না? নো চেস্ট পেইন, হ্যাঁ, আফটার দ্য এক্সারসাইজ তাহলে এটা হবে না। পেরিকার্ডাইটিসে তো অল লিডে এসটি এলিভেশন থাকবে, সো এটা হবে না। পালমোনারি এম্বোলিজমে তো S1 Q3 T3, তাই না? ওই প্যাটার্নে ইসিজি চেঞ্জ আসবে, তো এটা আসবে না। তাহলে এক্সক্লুশন করলে আপনার আর্লি রিপোলারাইজেশন এটাই বলতে হবে আসলে। এসটি এলিভেশন আর্লি রিপোলারাইজেশন অনেক সময় থাকে। There exists a benign but often alarming electrocardiographic entity that presents with the ST elevation, ST segment elevation. It is known as the early repolarization variant and expressed in the early uptake of the ST segment before the descending limb of the R wave has reached the baseline. So ST elevation এর সময় early repolarization পাওয়া যায় আর কি। Which one of the following is the treatment of choice? Treatment of choice আমরা কি দিতে পারি? 63 years old একটা পেশেন্ট, এটিতে আসছে 3-hour history of central crushing chest pain and ECG on arrival ST segment elevation 3 millimeter, the 3 meter anterior lead considered anterior myocardial infarction is sent for pre-CI. So recover well after the angioplasty and stenting, being discharged from the hospital 5 days later. So on 2 months following the discharge from the hospital, the same patient present to the hospital complete the palpitation and dizziness. ECG show broad complex tachycardia. ওই যে MI এর পরে যে স্কার টিস্যু হয় সেখান থেকে অন ইম্পালস জেনারেট করে তার বিটি ডেভেলপ করছে আর কি, হ্যাঁ। So following the ED emergency treatment, direct TC cardioversion এবং ইকো পারফর্ম করেছে, শো hypokinetic anterior wall with the ejection fraction হচ্ছে 30%। তাহলে এই অবস্থায় মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট চয়েস অফ ট্রিটমেন্ট এমিডারন, অটোমেটেড আইসিটি, মেলেক্সিটিন, এমিডারন, সোটালল। আইসিটি। সো আমাকে আইসিটি দিতে হবে, যেহেতু পেশেন্টের হাইপোকাইনেটিক হয়ে আছে, তার মানে ওয়ালটা ভালো করে কন্ট্রাক্ট করতে পারতেছে না, হ্যাঁ, সে এনার্জি পাচ্ছে না। তাহলে আইসিটি দিলে এটা একটা তাকে সাপোর্ট দিবে। আর যেহেতু স্কার টিস্যু হয়, সেই স্কার টিস্যু রিলেটেড যে উল্টা পাল্টা যদি ইম্পালস জেনারেট করে সেগুলোকে সে দমায় রাখবে আর কি, হ্যাঁ। সো আমাদের অটোমেটেড আইসিটি দিতে হবে। What is the most likely causes of this patient's symptoms? Most likely causes of this patient's symptom. Okay, so investigation গুলো ভালোই আছে। Saturation 93. ECG also sinus tachycardia with the left ventricular hypertrophy, strain pattern, anterolateral ST segment, depression আছে, strain pattern, ST separate, depression. The non-stimulated MI এর মতো অবস্থা। আচ্ছা, 54-year-old Indian immigrant present to the ED with the rapidly progressive dyspnea that has lasted for 3 hours duration. He is known hypertensive, atenolol, and hyperlipidemic, simvastatin pi. He has type 2 diabetes and take metformin glycoside. Present state that he had similar episode in the India 4 months ago. তাহলে dyspnea নিয়ে আসছে progressive. On his examination, he appears breathless using the accessory muscle of the respiration, blood pressure 185/110, 114, and respiratory 28, and JBP raised. Summation gallop passe, inspiratory crackles all over the chest. তার মানে তার হার্ট ফেলার ডেভেলপ করছে, গ্যালোপ রিদম, ক্র্যাকলস টেকলস আছে, তার মানে হার্ট ফেলার চলে আসছে এখন। আর এখানে যেটা আমরা দেখলাম, সাইনাস টেকিকার্ডিয়া, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, স্ট্রেন প্যাটার্ন, এন্টেরোলেটারাল ST সেগমেন্ট, ডিপ্রেশন আছে আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজেস অফ দিস পেশেন্ট সিমটম? acute aortic regurgitation, bilateral renal artery stenosis, myocardial ischemia, community acquired pneumonia, pulmonary embolism. Yes, কি বলা যায়?
মায়োকার্ডিয়াল ইসকিমিয়া। অবশ্যই এটা মায়োকার্ডিয়াল ইসকিমিয়া, তাই না? এসটি সেগমেন্ট ল্যাটারাল লিডে ডিপ্রেশন আছে, তাহলে নন স্টিলেটেড এমআই, আর এমআই থেকে এখন তার হচ্ছে হার্ট ফেলোরের ফিচার চলে আসছে আর কি। হ্যাঁ, গ্যালোপ্রিদম আছে, তারপরে বায়োলেটারাল ইন্সপিরেটরি ক্র্যাকেলস আছে, রিস্ট জেবিপি আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার মায়োকার্ডিয়াল ইসকিমিয়া। Which one of the following agents represent the next most appropriate intervention for this man? So you are working as an experiential doctor on climbing to the Andes. So a 38 years old man is brought down rapidly from the mountain to the base camp. On arrival at the medical tent, so he is on 40% oxygen and his saturation is still only 90%. Examination, there is the evidence of bilateral crepitation, consider the pulmonary edema. Which one of the following agent represent the next most appropriate intervention for this man? IV হাই pressure. কনসেন্ট্রেশন অক্সিজেন। তাহলে এই ক্ষেত্রে আমরা মেইনলি যেহেতু স্যাচুরেশন ফল করতেছে, সো আমরা অক্সিজেন দিতে হবে প্রথমে, যেহেতু নেক্সট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভেনশন জানতে চাইছি। এবং পালমোনারি ইডিমাকে ট্রিটমেন্ট করার জন্য আমরা অনেকগুলো অপশনই নেই। এক নাম্বার তো ডিসেন্ট, তারপরে হচ্ছে আপনার ডিসেন্টের পরে অক্সিজেন, তাছাড়া আমরা দিতে পারি নিফিডিপিন, তাছাড়া দিতে পারি ডেক্সামেথাসোন, দিতে পারি সিলডেনাফিল, দিতে পারি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। হ্যাঁ, নিফিডিপিন আর কি। আর সেরেব্রাল ইডিমার ক্ষেত্রে একটাই অপশন আছে, ডিসেন্টের পরে দিতে হবে ডেক্সামেথাসোন। হ্যাঁ, সেরেব্রাল ইডিমার ক্ষেত্রে। What is the likely underlying diagnosis? Likely underlying diagnosis: an 18 years old woman is brought to the ED with the severe chest pain that developed abruptly 13 minutes ago. She described the pain is tearing and says it is radiate into the jaw. There is no past medical history of cardiovascular disease and past history of significant for primary amenorrhea. So examination blood pressure 170 by 110 and right arm, so it's 145 by 90 in the left. সো তাহলে দুই হাতে ব্লাড প্রেশার কিন্তু আনইকুয়াল। ওকে, বয়সটা হচ্ছে কম। হুম, আচ্ছা। টার্নার হুম, টার্নার সিনড্রোম, কোয়াক্টেশন অফ আয়োরটা। ইয়েস, হতে পারে, ইয়েস। সো আর পালস ইজ 140, 20 রেগুলার এবং ফেব্রাইল, এন্ড পেশেন্ট অ্যাপিয়ার ডিস্ট্রেস, diastolic murmur, muffled heart sound, raised JBP. So you also notice that patient is short stature, এই যে চলে আসছে, broad neck. ECG perform reveals the sinus tachycardia, widespread ST depression. So chest test perform reveal that widened mediastinum and you suspect aortic dissection. ওই যে টার্নার সিন্ড্রোমের প্রেজেন্টে অ্যাওর্টিক বাল্ব তো ইনকম্পিটেন্স থাকে, সেখান থেকে অ্যাওর্টিক ডাইসেকশন হয়ে যায় আর কি। মোস্ট লাইকলি ডায়াগনোসিস টার্নার সিন্ড্রোম। Okay, so given his new symptom, which one of the following is the most likely medication that he was commenced on? Hey, most likely medication she was commenced on. 60 hours at a patient ইরিতে history of headache and palpitation এবং bilateral mental swelling. So previously diagnosed the GP as the heavy hypertension. So current guideline অনুসারে তাকে মেডিকেশন দেওয়া হয়েছে। তাহলে এই যে অ্যাঙ্কেল সোয়েলিং আছে, তাহলে কোন অ্যান্টি হাইপারটেনসিভ অ্যাঙ্কেল সোয়েলিং করে? অ্যামলোডিপিন। অ্যামলোডিপিন, তাই না? পেশেন্টের বয়স হচ্ছে 55-এর বেশি, তাহলে অ্যাকর্ডিং টু দ্য নাইস গাইডলাইন ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে আমাদের অ্যামলোডিপিন। হ্যাঁ, তাহলে অ্যামলোডিপিনের জন্য তার বায়োলেটারাল লেগ সোয়েলিং হয়েছে আর কি। এটাই জানতে চাইছে মোস্ট লাইকলি কোন ড্রাগ দেওয়া হয়েছে, তার সিমটম কোন ড্রাগের জন্য দায়ী, অ্যামলোডিপিন। Which of the following ECG changes is indicative of the severe hypokalemia? হাইপোক্যালিমিয়াতে কোন ওয়েব পাওয়া যায়? ইউএফ। 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 What is the most appropriate next step? হ্যাঁ, most appropriate next step কি দিব আমরা? পেশেন্টের এখানে কিউআরএস হচ্ছে more than 140 মিলিসেকেন্ড, বাট ইউ ডো নট শিওর whether this is supraventricular নাকি ভেন্ট্রিকুলার। আচ্ছা, কোনো পেশেন্টে যদি আমার এরকম কনফিউজ থাকে আর কি, হ্যাঁ, এটা সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া নাকি ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, সেই ক্ষেত্রে আমরা কোনটা ট্রিটমেন্ট আগে দিব, এসবিটি ট্রিটমেন্ট নাকি বিটি ট্রিটমেন্ট? ভিটি।
নো 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 নো। এসবিটি ট্রিটমেন্ট দিবে আগে। আগে হচ্ছে এসবিটি ট্রিটমেন্ট দিবে। এসবিটি ট্রিটমেন্ট মানে কি? ওই যে ক্যারোটিড সাইনাস মেসেজ পালসাল বা ম্যানিউভার, হ্যাঁ, দেওয়ার পরে যদি দেখেন না তার তো মানে এই মানে ইয়েতে তো ওই কি বলবো টেকিকার্ডিয়া তো কমতেছে না, যদি ক্যারোটিড সাইনাস মেসেজটা যে টেকিকার্ডিয়া না কমে, তখন আপনি কিন্তু ধরে নেবেন যে এই কেসটা হচ্ছে পিটির কেস। বুঝতে পারছেন? অথবা আপনি ওই যে আরো দিতে পারেন ওই যে না অ্যাডেনোসাইন, হ্যাঁ অ্যাডেনোসাইনও দিতে পারেন। দিয়ে যদি রেসপন্স না করে তাহলে অবশ্যই ধরে নিতে হবে এটা বিটির পেশেন্ট, নট এসবিটি। তাহলে এখানে যেহেতু ওরা বলতেছে নট শিওর যে এই পেশেন্টের কি সুপ্রাভেন্ট্রিকুলার নাকি ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া আছে, সেই জন্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ হচ্ছে আমার এসবিটিটা আগে ফাইন্ড আউট করা। সেই জন্য আমরা তাকে অপশন অনুসারে অ্যাডমিট। which of the following medication is used in particular with particular question in this case, medication used in the particular question in this case। আচ্ছা, এখানে ইকোকার্ডিওগ্রাম করছে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এবং স্পেকলড মায়োকার্ডিয়াম পাইছে। এই যে স্পেকলড মায়োকার্ডিয়াম শব্দটা এটা কার সাথে যায়? স্পার্কলিং করে, হ্যাঁ, স্পার্কলিং করে। রেস্ট্রিক্টিভ কার্ডিওমায়োপ্যাথি। নো নো নো, এটা হচ্ছে যদি আপনার অ্যামাইলোডোসিস হয় কার্ডিয়াক, হ্যাঁ, কার্ডিয়াক অ্যামাইলোডোসিস হয় তাহলে কিন্তু এরকম স্পার্কলিং আমরা পাইতে পারি ইকোতে, হ্যাঁ। সো দেয়ার ইজ দ্য বাই এট্রিয়াল এনলার্জমেন্ট, এই যে মানে অ্যামাইলয়েড ডিপোজিশন হইতে হইতে এট্রিয়াম গুলা বড় হয়ে গেছে গা। ওকে, উইথ নো সিগনিফিকেন্ট ভালভুলার প্যাথোলজি। অবশ্যই পেশেন্টের একটা ক্রনিক ডিজিজ থাকবে। 76 এর এই যে রিমাটয়েড আর্থ্রাইটিসের একটা পেশেন্ট, হ্যাঁ। সো 3 মান্থ হিস্ট্রি অফ তার ব্রেথলেসনেস হচ্ছে, তার মানে ক্রনিক একটা ইনফ্লামেটরি কন্ডিশন আছে, সেখান থেকে তার অ্যামাইলোডোসিস ডেভেলপ করছে এবং কার্ডিয়াক অ্যামাইলোডোসিস হয়ে গেছে। সো এই কার্ডিয়াক অ্যামাইলোডোসিস পেশেন্টকে কোন ড্রাগ দেওয়া যাবে না? টিগোক্সিন, বিসোপ্রোলোল, এটোনোলোল, মেটোপ্রোলোল, কার্বিডিলল। বিসোপ্রোলোল। নো নো, এখানে আমরা টিগোক্সিন দিতে পারবো না, হ্যাঁ। কেন দিতে পারবো না? কারণ অ্যামাইলোডোসিস পেশেন্টের তো আপনার রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করে, হ্যাঁ। কারণ হচ্ছে কি আপনার ওই কার্ডিয়াক মাসেল গুলাতে অ্যামাইলয়েড ডিপোজিশন হইতে হইতে কার্ডিয়াক মাসেল গুলো মোটা হয়ে যায়। ফলে ডিগোক্সিন কি করে, ডিগোক্সিন তো একটা আয়োনোট্রপিক ইফেক্ট আছে, তার ক্রোনোট্রপিক ইফেক্ট আছে। আয়োনোট্রপিক ইফেক্টের জন্য যে সে কি কাজ করবে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ানোর চেষ্টা করবে। কিন্তু হার্ট তো ওই ফোর্স অফ কন্ট্রাকশন করার মতো সে জায়গা মানে সে এমনিতে স্টিফ হয়ে থাকবে, তাই না? তার যেহেতু বডিতে অ্যামাইলয়েড ডিপোজিশন হয়েছে, তার মায়োকার্ডিয়াম গুলো মোটা হয়ে যাবে, স্টিফ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনি ডিগোক্সিন দিতে পারবেন না, দিলে হার্টের অবস্থা খারাপ হয়ে যায় আর কি। তো এটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড। So patient has featured consider restrictive cardiomyopathy here. History of rheumatoid arthritis and echocardiographic findings by atrial dilatation and ventricular hypertrophy speckled appearance to the myocardium make amyloidosis most likely underlying diagnosis. Digoxin use is caution the amyloid patient. Digoxin binds irreversibly amyloid fibrils and increase the digoxin toxicity সে কিন্তু আবার বাড়ায় দিতেছে। আচ্ছা, so which of the following step is most appropriate at this stage? Most appropriate at this stage. That's so 48 years old at a patient CCU তে আছে post percutaneous coronary intervention. So having had acute onset of retrosternal chest pain some 2 hours earlier. So on examination he is initially stable and pulse হচ্ছে 67, sinus rhythm, blood pressure হচ্ছে 125/70. 6 hours after the arrival, the nurse in charge call you because ECG monitor shows frequent premature ventricular contraction দিচ্ছে। The patient is comfortably lying in the bed and is asymptomatic. BP হচ্ছে 105/65, pulse হচ্ছে 69, JBP হচ্ছে 2 centimeter above the sternal notch. The chest is clear in auscultation and you examine him and you notice the frequent PVC and run of ventricular tachycardia lasting হচ্ছে 5 seconds. So nurse tell you that he had similar run of BT few minutes ago. Okay. So which of the following step is the most appropriate at this stage? তাহলে ব্লাড প্রেশার তো ভালো আছে, তাই না? তাহলে ব্লাড প্রেশার যদি ভালো থাকে
তাহলে আমরা কি করতে পারি? চেক ফিফ- পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম হ্যাঁ, চেক পটাশিয়াম ম্যাগনেসিয়াম লেভেল। পটাশিয়াম লেভেল, হ্যাঁ দেখা যায়। যদি লং কিউটি থেকে তার হতে পারে এরকমটা। এখন তো তার আর বিটি নাই, হ্যাঁ ফিউ মিনিটস আগে ছিল, এখন নাই। যেহেতু নাই সেহেতু আমাদের ইমিডিয়েট অ্যান্টি অ্যারিথমিক বা কোনো কিছু দেওয়া লাভ নেই। তাহলে এটাই লাস্টেরটা দেখাবো, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম। কারণ মোস্ট কমনলি পটাশিয়াম ম্যাগনেসিয়ামের জন্য লং কিউটি হয় আর কি, সেখান থেকে আমাদের বিটি ডেভেলপ করতে পারে। Which of the following intervention is likely to be most beneficial in this patient? Most beneficial in this patient. So, 56 years old man present to the GP with the complaints of breathlessness, lower limb swelling, abdominal distension that has been gradually worsening for the past 2 months. তার মানে পেশেন্টের অ্যাসাইটিস আছে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, তারপরে পাটা ফুলে গেছে, ব্রেথলেসনেস আছে। হি ইজ নোন ডায়াবেটিক এন্ড হাইপারটেনশন, ফর হি টেকস মেডিকেশন ফর দ্য পাস্ট 10 years. হি গিভস এ 20-year হিস্ট্রি অফ কনজাম্পশন অফ ইথানল। তার মানে অ্যালকোহল খাইছে, তো অ্যালকোহল রিলেটেড করে লিভার সিরোসিস হয়েছে, সেখান থেকে অ্যাসাইটিস চলে আসছে। সো ব্লাড প্রেশার হচ্ছে 100/80, 92. Bilateral pitting edema, free fluid in the abdomen. Echo auscultation reveals the presence of bilateral basal crepitation. Ultrasonography of the abdomen reveals the coarse architecture of the liver. Two-dimensional echocardiography of the heart reveals the global hypokinesia with the ejection fraction হচ্ছে 32%। হ্যাঁ, আর ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়ামটা কমে গেছে, পটাশিয়ামটা 3.5, এসটিএলটি কিছুটা বাড়ছে, টোটাল বিলিরুবিন 40 বাড়ছে, টোটাল প্রোটিন হচ্ছে 74 কমে গেছে। হ্যাঁ, লিভারে যেহেতু সমস্যা সেহেতু প্রোটিন কমে গেছে আর কি। সেরাম অ্যালবুমিন হচ্ছে 28, এটাও কমছে। হুইচ অফ দ্য ফলোইং ইন্টারভেনশন ইজ লাইকলি টু মোস্ট বেনিফিশিয়াল ইন দিস পেশেন্ট? Abstinence from the alcohol, carbidiol, coronary artery stenting, circulatory valsartan, spironolactone, furosemide. Abstinence from alcohol. হ্যাঁ, অ্যালকোহল রিলেটেড করে তার কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করছে, হার্ট ফেলিওর আছে আর কি। হ্যাঁ, আর অ্যালকোহল খাওয়াতে তার হচ্ছে আবার দিকে লিভার সিরোসিসও চলে আসছে। তার মানে অ্যালকোহলটা এখানে বন্ধ করতে হবে, প্রথমে রিস্ক ফ্যাক্টরকে মডিফাই করতে হবে, তাহলে অ্যালকোহল স্টপ করতে হবে। সো দিস পেশেন্ট সাফারিং দ্য অ্যালকোহলিক কার্ডিওমায়োপ্যাথি, আর সাথে তো লিভার সিরোসিস ছিল। Which of the following statement is correct? আচ্ছা, এটা ডিবিএল এর রিলেটেড কোশ্চেন, আমরা একটু দেখে ফেলি। সাধারণত ডিবিএল এ থেকে কোশ্চেন আসে না, এটা পেসেজে লাগে আর কি, এমনি পার্ট 1 পার্ট 2 তে কোশ্চেন আসে না। So he has to stop the driving in from the DBLA and return from exercise tolerance test in the 6 weeks without stopping any medication. লাগবে না। Which of the following is a definitive intervention? হ্যাঁ, definitive intervention আমরা কি নিব? আচ্ছা, so central line inserted করা হয়েছে a patient and loaded with the amiodarone. So ECG revert to the sinus rhythm, anterior Q wave আছে, okay, and echo anteroseptal hypokinesia and moderate left ventricular impairment আছে। তার মানে পেশেন্টে এমআই হয়েছে আর কি, এমআই হয়ে anteroseptal hypokinesia ডেভেলপ করছে, আর এখানে কিউ ওয়েভ তো আছেই, তাই না, ওল্ড এমআই এর একটা ফিচার। তাহলে এই কন্ডিশনে আমরা কোন জিনিস দিয়ে তাকে সাপোর্ট দিতে হবে? ICD, implantable cardiac. অবশ্যই আইসিডি দিয়ে সাপোর্ট। Which of the following the most appropriate intervention to manage his chest pain? Manage his chest pain. Okay. So 78-year একটা পেশেন্ট আসছে, কার্ডিওলজি ক্লিনিকে, past 2 years he has suffered dull aching chest pain, reduced exercise tolerance, having to cut the length of his dog walk. তার মানে অ্যানজাইনার মতো একটা ফিচার আছে এখানে। From 3 to 2 miles and missing out is steep hill at the end. There is no chest pain at rest. তার মানে স্টেবল এনজাইনা আর কি। দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করলে কুকুরের সাথে চেস্ট পেন আসে, আর হচ্ছে রেস্টে ভালো থাকে। When he gets pain on the exercise, it settles when he rests for the 3 to 4 minutes. He is an ex-smoker, having given the 20 years ago, has a history of hypertension for which take Remipil, Indapamide. GP has also prescribed the aspirin, atorvastatin, and GTN spray তাকে দেওয়া হয়েছে, এবং হেডেক হচ্ছে এখন। BP 142/85, 80 রেগুলার, চেস্ট ইজ ক্লিয়ার, নো পেরিফেরাল ইডিমা, BMI হচ্ছে 24। ওকে, আর ইনভেস্টিগেশন ভালোই আছে সব। তাহলে অ্যানজাইনার পেশেন্ট কি কি পাচ্ছে?
রেমিপিল, ইন্ডেপামাইড, জিটিএন পাচ্ছে, হ্যাঁ, এবং অ্যাটোরবাস্টাটিন, অ্যাসপিরিন পাচ্ছে। Which of the following is the most appropriate intervention to manage this chest pain? Bisoprolol, ranolazine, isosartan, monoratil, ivabradine, nevorandil. Yes, বিটা ব্লকার। exactly. আমরা angina patient কে bisoprolol দিব, তাহলে হার্টের রিমডেলিং টাইমটা একটু বেশি থাকবে, অক্সিজেন কনজাম্পশনটা একটু আস্তে আস্তে ফিল আপ হবে আর কি, ফলে অ্যানজেনাল সিমটমটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে আর কি। bisoprolol দিতে হবে। Which of the following is the optimal initial intervention with respect to controlling her blood pressure uh, pre pre-operation? That's a blood pressure pre-operation. Okay. So 32 years old, a patient being prepared for surgery, medullary carcinoma of the thyroid. She also has a history of poorly controlled hypertension, preoperative abdominal capacity, revealed the possibility of the left pheochromocytoma. Okay. Blood pressure বেশি আছে 85 রেগুলার। তাহলে সার্জারি করার আগে ব্লাড প্রেশার কমাইতে হলে কোন ড্রাগ দিব? পেরোক্সিবেনজোমাইড, আলফা ব্লকার। Yes, so patient with pheochromocytoma আছে, so in that case phenoxybenzamin is the treatment of choice. Which of the following is the most likely diagnosis? Most likely diagnosis. 21-year-old man ED having collapsed with the palpitation while dancing in the nightclub. He has passed history of cardiac surgery to fix a hole in the heart as a child to fix the abnormal pulse. On examination ED, the blood pressure 135/72, while pulse was 75 regular and no cardiac failure. ECG revealed the sinus rhythm, short PR interval. আচ্ছা, শর্ট পিয়ার ইন্টারভাল আমরা 2-3টা জায়গায় পেয়ে থাকি, স্পেশালি আপনার WPW সিনড্রোমে পাবো, তারপরে এপস্টেইন অ্যানোমালিতে আমরা শর্ট পিয়ার পাবো আর কি। ইন অ্যাডিশন টু রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক এবং ডেল্টা ওয়েভও পেশেন্টের আছে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? এপস্টেইন অ্যানোমালি, লন গ্যানন লেভিন সিনড্রোম, আনকমপ্লিটেড এসবিটি, আর এমফেটামিন টক্সিটি, থাইরোটক্সিকোসিস। ইয়েস, এটা হবে এপস্টেইন অ্যানোমালি। হ্যাঁ, সো পেশেন্টের এপস্টেইন অ্যানোমালি ছিল, সেটা সার্জিক্যালি কারেক্টেড করতে গেছে, তো হয়তো পেশেন্টের এক্সেসরি পাথওয়ে ছিল আর কি। হ্যাঁ, এক্সেসরি পাথওয়ে ছিল, যার জন্য তার হচ্ছে WPW সিনড্রোমের ফিচার এখানে চলে আসছে আর কি। So presence of delta wave and the short PR interval indicate the WPW when the correlation with the past surgical history, repair of the atrial septal defect or tricuspid valve abnormalities as a child. So Epstein anomaly is the most likely diagnosis here. Achha, which of the following investigation would be most useful deciding the next management step? Most useful deciding the next management step. Achha. So 35 years old woman who has recently arrived in the UK from Malay, present with the shortness of breath on exertion এবং সাথে হচ্ছে fatigue আছে পেশেন্টের, fatigue। আচ্ছা, এখানে on exertion she is neither sinus nor clutch and aparitional. There is a right precordial hip and wide split second heart sound and pulmonary flow murmur. তাহলে wide split second heart sound কোথায় কোথায় আমরা পাই? পালমোনারি হাইপারটেনশনে পাই, তাই না? তারপর হচ্ছে আপনার সিস্টেমিক Yes. ওয়াইড স্প্লিট সেকেন্ড হার্ট সাউন্ড, রাইট প্রিকর্ডিয়াল হিপ আছে, ওয়াইড স্প্লিট সেকেন্ড হার্ট সাউন্ড। ওয়াইড স্প্লিট সেকেন্ড হার্ট সাউন্ড হচ্ছে আপনার এএসডির ক্ষেত্রে পাই না? কি? এসডি তো এসডির ক্ষেত্রে পাওয়া যায়। আবার Fixed it hurts. এখানে হচ্ছে রাইট প্রিকর্ডিয়াল হিপ আছে, এটা আবার ইন্ডিকেট করে পালমোনারি হাইপারটেনশন হয়েছে আর কি। পালমোনারি একটা ফ্লো মারমার আছে, ওকে। পালমোনারি হাইপারটেনশনে ট্রাইকাসপিড রিগার্জিটেশন থাকে, আবার এটাও থাকতে পারে, ওকে। আর লাং ফিল্ড আর ক্লিয়ার, চেস্ট এক্স-রে শোস কার্ডিওমেগালি উইথ প্রমিনেন্ট পালমোনারি আর্টারিজ। তাহলে যেহেতু পালমোনারি আর্টারি প্রমিনেন্ট বলে দিছে, তার মানে পেশেন্টের পালমোনারি হাইপারটেনশন আছে। রুটিন ব্লাড টেস্ট, লিভার ফাংশন টেস্ট এবং ইলেকট্রোলাইট এগুলো আনরিমার্কেবল। ট্রান্স ইসোফেজিয়াল ইকো করছে, অ্যারেঞ্জ করছে, ওকে। আর হচ্ছে গিয়া which of the following investigation would be most useful in deciding the next management step?
আচ্ছা, আমরা যদি একটু ইসিজিটা দেখি তাহলে ইসিজিতে আমরা কি কি জিনিস পাই। ইসিজিতে সিমটম দিয়ে পালমোনারি হাইপারটেনশন দিয়ে যদি আমরা কোরিলেশন করি আর কি, তাহলে কি পাওয়া যেতে পারে ইসিজিতে। এটাতে লিড ওয়ানে খুব একটা অ্যাবনর্মালিটি নাই। এবিএল এর ক্ষেত্রে এবিএল এর ক্ষেত্রে এবিএল এর ক্ষেত্রে একটা আরবিবি আছে মনে হচ্ছে যে এম প্যাটার্ন V12 তে। হ্যাঁ, এম প্যাটার্ন আছে। এটা তো আছে, এটা তো আছে, এটা তো আছে, এটা তো আছে, হ্যাঁ। আরবিবি আছে, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে। আচ্ছা, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক তো আপনার রাইট হার্ট স্ট্রেন হলে আমরা পাইতে পারি পালমোনারি হাইপারটেনশনে, রাইট ভেন্ট্রিকুলার স্ট্রেন হয় আরবিবি পাওয়া যায়। এটা একটা। আচ্ছা, আর যদি দেখি ইনফেরিয়র লিড গুলা 2, 3 এবিএল, এবিএফ এর ক্ষেত্রে খুব একটা কিছু নাই। আচ্ছা, রিদম স্ট্রিপটা যদি দেখি, আহ, এটা এগুলো ওয়াইড লাগে না, আর আর ইন্টারভালটা ওয়াইড লাগে আমার কাছে অনেক। হ্যাঁ, হার্ট ব্লকের মতো কিছুটা ফিচার মনে হচ্ছে। ওই যে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে তো ওই জন্য একটু ওয়াইডলি থাকে। আর তো বাকিগুলো তো খুব প্যাথোলজি নাই, এখানে এম প্যাটার্নটা আছে আর কি। হুম, তো দেখি ওরা কি দিছে। Which of the following investigation would be the most useful deciding the next management step? B by Q scan, right heart catheterization, atrial blood gas, okay, pulmonary function testing, high HRCT, yes. কোনটা করবেন? রাইট ক্যাথেটারাইজেশন। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা হচ্ছে পেশেন্টের পালমোনারি হাইপারটেনশনটা কনফার্ম করার জন্য রাইট হার্ট ক্যাথেটারাইজেশন করব। আর এখানে ওই আরবিবিবি আছে আপনার রাইট ভেন্ট্রিকুলার স্ট্রেনের জন্য, তার আরবিবিবি প্যাটার্ন চলে আসছে আর কি। So patient arriving from the developing countries may have the undiagnosed pathology, including the condition not commonly encountered in UK. The are rather non-specific symptoms compatible with the cardiac or pulmonary disease. Physical sign keeping with the right-sided cardiac volume overload, pulmonary hypertension. However, the pulmonary hypertension due to the pulmonary disease or multiple pulmonary emboli. Pulmonary arteries are characteristically normal and round, and presence of white, often fixed split second heart sound, right bundle branch block, among shown on the ECG, and prominent pulmonary vasculature such as the atrial septal defect. So absence of the temperature and murmur makes tricuspid endocarditis less likely the diagnosis. Which of the following would be the management of choice? Would be the management of choice. So 26 year old patient asthmatic present to the ED, fluctuating his chest, fluttering his chest, fluttering with palpitation হচ্ছে। আচ্ছা, this started suddenly following the use of salbutamol inhaler. He has said that he usually feels his heart racing after the use of salbutamol, but that is usually settled after the couple of minutes. On this occasion, palpitation have listed for 20 minutes and is starting feel the uncomfortable. Examination pulse হচ্ছে 190, blood pressure ভালো, auscultation of the chest is revealed, no murmur of his chest is clear. ECG হচ্ছে narrow complex tachycardia, regular tachycardia, তার মানে SVT patient. Vagal maneuver were successful. Venous blood sample is taken and run through the blood gas machine, so reveal the following. Okay, ভালোই আছে। What would be the management of choice? Verapamil, digoxin, adenosine, DC cardioversion, sotalol. ভেরাপামিল। যেহেতু অ্যাজমাটিক পেশেন্ট, হ্যাঁ, অ্যাজমাটিক পেশেন্টে আমরা অ্যাডমিশন দিতে পারবো না, যেহেতু ভ্যাগাল মেনুভারে কাজ হচ্ছে না, সো আমাকে ড্রাগে যেতে হবে, আর অ্যাজমা পেশেন্টকে আমরা প্যারাপ্রামিড দিতে হবে অ্যাজ এসপিটি। Which other intervention is most appropriate? হ্যাঁ, others intervention most appropriate, তাকে প্রোসোমাইড দেওয়া হয়েছে আর কি। এট্রিয়াল ফিব্রিলেশন আছে, এন্ট্রোলেট্রাল সেপ্টাল ডিপ্রেশন আছে। পেশেন্টটা হচ্ছে 69 একটা পেশেন্ট ইডিতে আছে উইথ পালপিটেশন, সিনকোপিয়া এন্ড স্টেজ সিওপিডি পেশেন্টটা আছে, হাইড্রোস্যারেটেড ট্রাইট্রোপিয়াম পাচ্ছে এবং মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আছে, কনসিডার 5 ইয়ার্স আগে হয়েছিল। বিপি কম, পালসটা হচ্ছে বেশি আছে, এট্রিয়াল ফিব্রিলেশন আছে, ওকে, বায়োবেজাল ক্র্যাকলস অন স্ক্যালটেশন অফ দ্য চেস্ট, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর এবং ওয়াইড স্প্রেড হুইজ আছে, বাইলেটারাল অ্যাঙ্কেল সোয়েলিং আছে। তার মানে পেশেন্টের হার্ট ফেলিওর আছে, তার সাথে এট্রিয়াল ফিব্রিলেশন আছে, ব্লাড প্রেশার কম,
হার্ট রেট বেশি, কোন ড্রাগ দিবেন? ডিজক্সিন। ডিগক্সিন দিতে হবে, হ্যাঁ এক্ষেত্রে আইভি ডিগক্সিন। সো ডিগক্সিন হচ্ছে একদিকে ব্লাড প্রেশার বাড়াবে, আরেকদিকে হার্ট রেট কমাবে, এবং আমরা এট্রিয়াল ফিব্রিলেশন পেশেন্টে আমরা ডিগক্সিন ইউজ করি অ্যাজ এ রেট কন্ট্রোল ড্রাগ হিসাবে। আচ্ছা, which of the following the most appropriate intervention to improve the mortality? হ্যাঁ, most appropriate intervention to improve the mortality. এখানে ইজেকশন ফ্র্যাকশন অনেক কম, হ্যাঁ, এভিডেন্স অফ বায়োল্যাটারাল পালমোনারি ইডিমা এবং কার্ডিও মায়োপ্যাথি আছে আর কি। ওকে, 60 years old man, left ventricular heart failure, comes to the cardiology clinic. His current medication includes furosemide, স্পাইরালেক্টন পাচ্ছে, বিসোপ্রোলোল, রেমিপ্রিল 10, সবগুলাই কিন্তু রেমিপ্রিলটা 10 পাচ্ছে, হ্যাঁ, স্পাইরালেক্টন 50 পাচ্ছে। He has increased the shortness of breath over the past 3 months and is now housebound, only able to live downstairs and move from room to room. তার মানে বেশি দৌড়াদৌড়ি হাঁটতে হাঁটতে পারে না আর কি, খারাপ অবস্থা। সো নিহা ক্লাসিফিকেশন যদি করি তাহলে ক্লাসিফাই 3 তে বলা যায় আর কি। আচ্ছা, বিপি হচ্ছে 100/70 এবং পালস হচ্ছে 55, and he had late inspiratory crackles, both lung filled on condition. Bilateral sole and ankle আছে, transthoracic echo করছে, ejection fraction 35 এর নিচে, 30 আছে, হ্যাঁ? আচ্ছা, সো এখানে ইনভেস্টিগেশন গুলো ভালো, বায়োলেটারাল পালমোনারি এডিমা, কার্ডিওমায়োপ্যাথি আছে, আর ক্রিয়েটিনিন একটু বেশি, ইজেকশন ফ্র্যাকশন 35 এর নিচে আসছে। তাহলে ইসিজি দিছি, ইসিজিতে আপনার মেইনলি যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে ল্যাব বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে কিনা, হ্যাঁ, কারণ হার্ট ফেলিওরের ট্রিটমেন্টের সাথে ল্যাব বান্ডেল ব্রাঞ্চ ব্লকের একটা কোরিলেশন আছে, তাই না? তো দেখেন তো ইসিজিতে ল্যাব বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে কিনা। আছে না? ওআরএস ওয়েবটা কিন্তু অনেক অনেক ওয়াইড আছে, অনেক wide আছে, তার মানে তার ল্যাব বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে। এখন কথা হচ্ছে গিয়া হুইচ অফ দ্য ফলোইং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভেনশন টু ইমপ্রুভ মর্টালিটি, হ্যাঁ। সো কোন একটা হার্ট ফেলিওরের পেশেন্টের ল্যাব বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে, তার ইজেকশন ফ্র্যাকশনের মান হচ্ছে আপনার 30 নিচে আছে। সো এই পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট তার নিহা ক্লাসিফিকেশন অনুসারে ক্লাসিফাই করে ট্রিটমেন্ট দিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা তাকে গ্রেড 3 নিয়া ক্লাসিফিকেশনে রাখতে পারি, যেহেতু সে একটু হাঁটাহাঁটি করতে পারে, রুম থেকে রুমে যাইতে পারে, হ্যাঁ। একবারে যদি নাই পারতো তাহলে সেটা গ্রেড 4 এ রাখলাম হলে আর কি, হ্যাঁ। তো গ্রেড 3 অনুসারে নিহা ক্লাসিফিকেশনে আমরা কি ম্যানেজমেন্ট দিব, আইসিডি দিব নাকি সিআরটি ডিভাইস দিব, বাকিগুলো হবে না, এটার কোনটা দিবেন? সিআরটি দিব। এক্স্যাক্টলি। সো ইমপ্লান্টেশন কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি, সিআরটি ডিভাইসটা দিতে হবে, এটা আর কি ম্যানেজমেন্ট। আচ্ছা, which one of the following findings would be an indication for permanent pacemaker implantation? এটা এমনি পারবো, কোথায় পার্মানেন্ট pacemaker দিব আপনারা বলেন। Less than more than 3 seconds. মোর দেন 3 সেকেন্ডে আমরা দিয়ে দিব। Given the likely cause of his fever, which one of the following the most appropriate treatment in this case? Most appropriate treatment in this case, fever আছে, আচ্ছা। So 24 একটা পেশেন্ট ইডিতে আসছে আনওয়েল, অর্থোপেডিক টিম ফলোইং দ্য রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ওকে। আচ্ছা, এখন মোটর বাইক রিলেটেড তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, টিবিয়া ফিবুলা আন্ডারগোয়িং, একে রিঅ্যাকশন ফিক্সেশন করছে, টেম্পারেচার এখন বেড়ে গেছে, সিস্টোলিক একটা মারমার চলে আসছে, তারপরে হচ্ছে লিকোসাইট টিকোসাইট আছে, ইউরিনে ব্লাড আছে, তার মানে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস ডেভেলপ করছে, হ্যাঁ। এবং তারা ব্লাড কালচার করে পাইছে স্টেফাইলোকোকাস অরিয়াস। তাহলে কোন ড্রাগ দিয়ে ট্রিট করবেন? আইভি ফ্লুক্লোক্সাসিলিন। অবশ্যই আইভি ফ্লুক্লোক্সাসিলিন দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। How would you best determine the underlying cardiac rhythm? Underlying cardiac rhythm. Okay. So এখানে ইসিজিতে বলছে হার্ট রেট কিন্তু অনেক বেশি, 188, ন্যারো কমপ্লেক্স টেকিকার্ডিয়া আছে, তাই না?
তাহলে এসবিটির পেশেন্ট, হ্যাঁ, তাকে ইনিশিয়াল অ্যাটেম্প তারা নিছিল, ক্যারোটিড সাইনাস মেসেজ দিছে কিন্তু ফেইলড। তাহলে পরবর্তীতে কি দিবেন ক্যারোটিড সাইনাসের পরে? অ্যাডিনোসিন। তাহলে আমাদের অ্যাডিনোসাইন দিতে হবে আর কি। সো র্যাপিড অ্যাডিনোসিন। give rapid intravenous adenosine. আচ্ছা, what is the best investigation to evaluation of this patient? Evaluation of this patient. 19 years old man present to the cardiology clinic with a history of 3 episodes of transient loss of consciousness over the past 2 months. All 3 episodes happened while the patient was standing and were preceded by the feeling of nausea, warmth, and lightheadedness. তার মানে অনেকটা বেজোভেগাল টাইপ আর কি। So he regained the consciousness shortly after the collapse, but continues to feel nauseated and fatigue for about 15 minutes. There is no past medical history of note. His father has died myocardial infarction at the age of 60 years. So physical examination ultimately there is no orthostatic hypotension. Okay. সো এদিকে সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া, ক্রিয়েটিনিন, হিমোগ্লোবিন, ইকো তো ভালো, এক্সট্রো ভালোই আছে। আচ্ছা, বেজোভেগাল শক তো এই জন্য সবই নর্মাল থাকে। ইসিজি যদি আমরা দেখি রিদম তো ভালো, ওকে, এটা তো আমরা নাই, ভালোই আছে। ইসিজি তো কিছু পাচ্ছি না। না। আচ্ছা দেখি, what is the best investigation in evaluation of the patient? আচ্ছা, 24-hour ECG monitoring, CT of the head, electroencephalogram, exercise, electrocardiography, tiltable test. এটাই করবো, tiltable test করবো, তাই না? এটা অনেকটা বেজোভেগাল এপিসোড, সেটা কিছু সময় পরে আবার স্যার কনসিয়াসনেস রিগেইন করছে, সো tiltable test করবো। আর ইসিজি নর্মাল, ইকো নর্মাল, এক্সট্রা নর্মাল, সবই তো নর্মাল থাকে। History, the history in this case suggests to the vasovagal syncope. The patient with the vasovagal syncope are usually young and healthy. Episodes occur while standing. There is the prodrome of nausea, warmth, pallor, and sweating. The symptom lasts briefly, with nausea, warmth, and sweating may persist for some time. Patient may also report the fatigue on recovery. This is normal. If structural heart disease is cleared, the syncope is reproduced on tilt-table testing, along with the fall in the blood pressure and heart rate, then the diagnostic of vasovagal syncope. How would you advise this woman? How would you advise this woman? Okay. 70 years old woman come to the cardiology clinic follow-up. She is known to have NIHA classification, the heart failure 2. And due to ischemic cardiomyopathy, atrial fibrillation has with the anticoagulant with the warfarin, এবং echo was bilateral dilatation আছে cardiac heart. Her other medication include digoxin, furosemide, remipil, bisoprolol পাচ্ছে, and her resting pulse হচ্ছে 61, blood pressure ভালো, and today INR হচ্ছে 2.7. She would like to know whether there would be any benefits if she was cardioverted to the normal sinus rhythm. আচ্ছা, তাহলে how would you advise this woman? Rate control is better than the rhythm control with respect to the stroke. আচ্ছা, she should be referred for electrical cardioversion. She should be switched the amiodarone to attempt the nerve. Rhythm control has no survival benefit over the rate control strategy. She should benefit from the ivabradine. আচ্ছা, ওল্ড এজ পেশেন্ট কি আমরা রিদম কন্ট্রোল করব নাকি রেট কন্ট্রোলকে প্রায়োরিটি দিব? রেট। রেট কন্ট্রোল। ইয়েস, রেট কন্ট্রোলকে, হ্যাঁ, তাহলে ডি নাম্বারটা আনসার হবে আর কি। রিদম কন্ট্রোল হ্যাজ নো সার্ভাইভাল বেনিফিট ওভার দ্য রেট কন্ট্রোল স্ট্র্যাটেজি, তার মানে তাকে রেট কন্ট্রোলটা আমাকে মেইনলি প্রায়োরিটি দিতে। আচ্ছা, which of the following would be the most appropriate initial agent to trial on him? এটা আজকে লাস্ট কোয়েশ্চেন। সো 57 ইয়ার্স ওল্ড একটা পেশেন্ট, ইজি আছে, কমপ্লিট হেডেক এন্ড বিপি হচ্ছে তার অনেক বেশি। আচ্ছা, সিস্টোলিকটা দেন অনেক বেশি, তাই না? ডায়াস্টোলিকটা এতটা বাড়ে না যতটা সিস্টোলিকটা বাড়ছে,
তার মানে আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন কোন ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করবেন? অ্যামলোডিপিন, ক্যালসিয়াম চ্যানেল ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ব্লকার। ওকে, সো কালকে ক্লাসে আমরা 51 থেকে শুরু করব। এখানে আপনাদের কিছু হোমওয়ার্ক আছে, সেটা হচ্ছে 200 থেকে 220, 20টা কোশ্চেন আপনাদের নিজে একটু পড়তে হবে। 200 থেকে 220 এই 20টা কোশ্চেন পড়তে হবে। আর বাকি 3 দিনে আমরা 200 পর্যন্ত টাচ করবো আর কি। তাহলে টোটাল আমাদের প্রায় 300 কোশ্চেনের মধ্যে সলভ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে অবশ্যই আপনারা থিওরিটা পড়তে হবে। পার্ট 1-এর সময় যেখান থেকে থিওরিটা পড়ছেন আর কি, সেখান থেকে থিওরিটা পড়বেন। আর ইসিজি গুলো প্লিজ, যে ডিজিজ ওরিয়েন্টেড ইসিজি গুলো আপনারা জাস্ট দেখবেন আর কি। মেইনলি যেটা বললাম ইনিশিয়ালি, একদম গুগল থেকে সার্চ দিয়ে দেখবেন, একদম মুখস্থ করে ফেলবেন আর কি। তো 20টার মতো ইসিজি মুখস্থ রাখতেই হবে। ইসিজিতে এছাড়া কিন্তু এক্সপার্টনেস হওয়া পসিবল না। হ্যাঁ, আর যত বই পড়েন, যাই করেন, সেগুলো আসলে ওইরকম বেনিফিট আপনাকে দিবে না। 20-25টা ইসিজি মুখস্থ করেন, আর ডেলি রুগী দেখার সাথে সাথে ইসিজি প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে ইসিজিতে আপনি এমনি বস হয়ে গেছেন। আচ্ছা, আর তাহলে আর সাথে আপনারা পাস মেডিসিনের কোশ্চেন গুলো অবশ্যই সলভ করবেন। পাশাপাশি রেকর্ডেড ক্লাস যেগুলো আছে, যারা পাস মেডিসিনে আছেন আর কি, একটু দেখে ফেলবেন পাশাপাশি, তাহলেই হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, আর কেউ কিছু বলবেন? Okay. ঠিক আছে, তাহলে আজকের মতো ইনশাল্লাহ আবার কালকে দেখা হবে। হ্যাঁ, আল্লাহ হাফিজ। Um, আসসালামু mm, আলাইকুম।